সুপ্রিয় দর্শক, বিশেষ আলোচনা করোনা যুদ্ধে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। সুপ্রিয় দর্শক, বিশেষ আলোচনা করোনা যুদ্ধে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। আজ আমরা আলোচনা করব করোনায় মনস্তাত্ত্বিক অভিঘাত ও পারিবারিক সংঘাত নিয়ে। দর্শক, দিন যত গড়াচ্ছে করোনা মহামারী বহুমুখী অভিঘাত স্পষ্ট হয়ে উঠছে দেশের অর্থনীতিতে, সমাজে এবং পরিবারে। করোনার কারণে উৎপাদন ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় কাজ হারাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। লোকসান গুনতে হচ্ছে বিভিন্ন শ্রেণীর উদ্যোক্তাদের। করোনা হলে সঠিক চিকিৎসা পাবেন কিনা তা নিয়েও শঙ্কায় রয়েছেন অনেকে। ফলে দেশের ধনী, মধ্যবিত্ত কিংবা দরিদ্র শ্রেণীর পরিবারগুলো রয়েছে এক ধরনের অর্থনৈতিক ও মানসিক চাপে। করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে পরিবারের সবাই ঘরে থাকায় গৃহস্থালী কাজের চাপ বেড়েছে নারীদের। সংকটে রয়েছেন কর্মজীবী মহিলারা সবচেয়ে বেশি। অনেকেই ঘরে বসে অফিসের কাজ করতে হচ্ছে। খণ্ডকালীন গৃহকর্মী না থাকায় নিজেকেই অফিসের কাজের পাশাপাশি গৃহস্থালী কাজ করতে হচ্ছে। সন্তানদের পড়াশোনা সামলাতে হচ্ছে, তাদের নানান আবদার পূরণ করতে হচ্ছে। অন্যদিকে কাজ হারানো কিংবা আয় কমে যাওয়া সংসারের কর্তা ব্যক্তির সার্বক্ষণিক দুশ্চিন্তা, উপার্জন ও সংসার চালানোর উপায় নিয়ে সব মিলিয়ে সৃষ্টি হচ্ছে পারিবারিক অশান্তি। ফলাফল সংঘাত। সম্প্রতি বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন 17,000 নারীর উপর গবেষণা চালিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গবেষণার তথ্য বলছে, গত এপ্রিলে 4,249 জন নারী যৌন নির্যাতন, মারধর ও অবমাননাকর আচরণের শিকার হয়েছেন। এর মধ্যে 1,672 জন নারী প্রথমবারের মতো নির্যাতনের শিকার হয়েছেন। করোনার সংক্রমণ থেকে বাঁচতে সবচেয়ে নিরাপদ স্থান এখন ঘর, কিন্তু সেই ঘরেই নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন নারী ও শিশুরা। বাদ যাচ্ছেন না পুরুষরাও। করোনা পরিস্থিতির কারণে সহিংসতার শিকার হওয়া ব্যক্তিরা আইনগত সহায়তা পাওয়ার থেকেও হচ্ছেন বঞ্চিত। আগামী দিনগুলোতে অর্থনৈতিক ও স্বাস্থ্যগত অনিশ্চয়তা আরো বাড়বে, যার প্রভাবে ব্যক্তির মানসিক স্থিরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে পারে অসহিষ্ণুতা, পারিবারিক ও সামাজিক সংঘাত। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এমন একটি সংখ্যাকে সামনে রেখেই দর্শক, আজ আমরা আলোচনা করব করোনায় মনস্তাত্ত্বিক অভিঘাত ও পারিবারিক সংঘাত নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আছেন ডিএনপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এলিনা খান এবং বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। দর্শক, আপনারাও চাইলে এই আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে লিখুন ফেসবুকে মন্তব্যের ঘরে, সরাসরি প্রশ্ন করতে পারেন উপরে দেওয়া ফোন নাম্বারেও। আলোচনার বিভিন্ন অংশে আপনার প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করব। দর্শক, চলে যাচ্ছি আলোচনায়। প্রথমে চলে যাচ্ছি আমরা অধ্যাপক জিয়া রহমানের কাছে। অধ্যাপক জিয়া রহমান, তথ্য বলছে সারা বিশ্বে পারিবারিক সহিংসতা বেড়েছে। এক একটি দেশের বাস্তবতা এক এক রকম। বাংলাদেশের বাস্তবতাটা কি? কেন বাংলাদেশে পারিবারিক সংঘাত বেড়ে গেছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি এখানে ডক্টর হেলাল আছেন, তিনি হয়তো আরো ভালো মতো বলতে পারবেন যে পুরো জিনিসটাই আসলে মনস্তাত্ত্বিক জায়গা থেকে। সমাজ বিজ্ঞানের হয়তো অনেক ইন্ডিকেটর আছে, কিন্তু আমি মনে করি যে লকডাউনের ফলে মানুষের মধ্যে যে একটা মনস্তাত্ত্বিক ভ্যাকুয়াম হয়েছে, সাইকোলজিক্যাল একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সেই জায়গা থেকেই এগুলো হচ্ছে। কোনো সন্দেহ নেই যে আপনার মোটা দাগে আমাদের এখানে যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষের যে একটা পুরুষতান্ত্রিক মানসিকতা, সেটি আসলে পরিবারের মধ্যেও বিভিন্ন সময় সে এটা প্রকাশ করছে। কিন্তু আমার ধারণা যে করোনার কালে যে সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে এই ধরনের স্কিমটা আছে বা এই ধরনের ফ্যাক্টর গুলো কাজ করে, তারা যেহেতু পরিবারের অতিরিক্ত সময় দিচ্ছেন, ফলে তাদের এই সময়ের কারণে ম্যাগনিটিউডটা আমার মনে হয় বেড়ে যাচ্ছে। এর বাইরেও অজস্র কারণ আছে। একটি কারণ হতেই পারে যে একটা মানুষের স্বাভাবিক যে জীবনযাপন সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। মানুষের রেগুলার যে অ্যাক্টিভিটিস, সে অ্যাক্টিভিটিস
তার মধ্যে রিক্রিয়েশন, বিনোদন সবকিছু কিন্তু মানুষের থাকে। এগুলো যেহেতু করোনার ফলে আমাদের সবার মধ্যেই কিন্তু এ ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু যার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওই জিনিসটি আছে সে কিন্তু আমার মনে হয় রিলেটিভলি এফেক্টেড বেশি হচ্ছে। এর বাইরেও মনে করেন যেটা আপনি বলেছেন, কারো কারো হয়তো অর্থনৈতিক কষ্ট, অর্থনৈতিক প্রেসার বা কোনো ব্যবসা বাণিজ্যের লাভ লোকসান এ সমস্ত জিনিসও তার হতে পারে। কারো হয়তো অ্যাডিকশন, কোনো 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 সার্টেন বিষয়ের হয়তো অ্যাডিকশন, সেটা হয়তো কোনো কারণে হয়তো মানে আমি বলবো যে চাহিদাটা পূরণ হচ্ছে না। তো সেইটা না হওয়ার কারণেও সেটা হতে পারে। মোটা দাগে আমার কাছে যেটা মনে হয় যে এই যে আপনি একটা স্বাভাবিক জীবন যাপন প্রণালী থেকে টোটালি বিচ্ছিন্ন আছেন, এই যে বিচ্ছিন্ন থাকা বা যেটাকে আমরা অ্যালিয়েনেশন বলছি, সেই অ্যালিয়েনেশন এর ফলে মানুষের সামগ্রিক বিহেভিয়ারের মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা আসছে, এবং সেটি এক একজন ব্যক্তির তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী যিনি অতিরিক্ত পরিবারের বা নারী সদস্যদের উপর প্রভাব বিস্তার করে সবসময় তার মধ্যে হয়তো এটি আরো প্রকট হয়েছে বা বেড়ে গেছে। এই ধরনের অসংখ্য বিষয় আমি বলছি যে যেহেতু মানুষের জন্য ফাউন্ডেশন বলছেন, আরো অনেক অর্গানাইজেশনই করছে, কিন্তু আপনি এই রিসার্চ গুলো কিন্তু এই মুহূর্তে খুব এক্সটেন্সিভ রিসার্চ করা সম্ভব হচ্ছে না। এটি মেইনলি হয়তো সার্ভে করে কি পরিমাণ কে কতগুলো নারী হয়তো এফেক্টেড হচ্ছে সেই মানে বিষয়গুলো এসছে, কিন্তু এই কোরিলেশন গুলো বা কি কারণে হচ্ছে কারণগুলো কিন্তু আমরা যারা একাডেমিক জায়গায় আছি সেই এক্সটেন্সিভ গবেষণাগুলো কিন্তু হচ্ছে না। কাজেই এটি কিন্তু হুট করে একটা মানে রিলেশনশিপ তৈরি করাটাও আমি মনে করবো একটা বিপজ্জনক ব্যাপার। সেই জায়গায় না যেয়ে আমরা ব্রডলি আমরা বলতে পারি যে একজন ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রা যখন ব্যাহত হচ্ছে, ন্যাচারালি তার যেই সোশিও ইকোনমিক কালচারাল যেই কনস্ট্রেইন গুলো তার মাথার মধ্যে আছে, সেই সমস্ত কারণে আসলে সেই ধরনের হয়তো কাজগুলো করছে। জি, ধন্যবাদ আপনাকে। ডাক্তার হেলালুদ্দিন আহমেদ, করোনার অর্থনৈতিক অভিঘাত আমরা দেখছি, মনস্তাত্ত্বিক অভিঘাতটা যদি একটু বিশ্লেষণ করতেন, ব্যক্তির মনস্তাত্ত্বিক কি প্রভাব পড়ছে, কেন পড়ছে এবং পরিবারে তার প্রতিক্রিয়া কি তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে যে করোনা ভাইরাসের মহামারী, এটি কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতি, এবং যখন এটিকে মহামারী ঘোষণা দেওয়া হয় সে মার্চ মাসের শুরুতেই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক যিনি উপদেষ্টা আছেন দেবোরা কাস্ট্রো, উনি কিন্তু বলেছিলেন যে লক্ষ প্রাণের বিনিময়ে আমরা হয়তো এই মহামারীকে জয় করতে পারবো, কিন্তু এর সাথে সাথে আমাদের যে কোলাটেরাল ড্যামেজ গুলো হবে এবং তারপরে আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা মহামারী আসবে, সেটা মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং সত্যিই তাই, এই যে আমাদের যে আমরা যেটি কথা বলছি ডোমেস্টিক ভায়োলেন্স বা নারীর প্রতি সহিংসতা অথবা পারিবারিক সহিংসতা, এটি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলবো যে গবেষণার সাথে আমি জিয়াভের সাথে সম্পূর্ণ একমত যে এই গবেষণাগুলো আসলে যে সমস্ত কো ভ্যারিয়েবলস গুলোকে এখানে বিবেচনা করা হয়েছে কিনা, আমরা যেটাকে বলি অন্যান্য সহায়ক কিছু জিনিস, সবকিছু দিয়ে একটা গবেষণা থেকে আমরা চট করে কোনো একটা সিদ্ধান্তে চলে আসতে পারবো না। অনেক সময় কিন্তু দেখা গেছে যে এই করোনা কালের এই যে ঘর থাকা অবস্থা, এটা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কোনো কোনো কালচারে কিন্তু এটার কিছু পজিটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। সুতরাং আমরা সবকিছুকে বিবেচনা না করে তারপরে মানুষের জন্য ফাউন্ডেশন একটা গবেষণা করেছে, এবং এখানে আসলে আমাদের ক্লিনিক্যাল অবজারভেশনে দেখতে পাচ্ছি মানুষের মধ্যে কিছু আচরণগত পরিবর্তন কিন্তু আমরা পেয়েছি। এর মূল কারণটা যদি আমরা মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে বলি তাহলে আমি একটি শব্দই বলবো, সেটি হচ্ছে ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস। সেটি আমাদের একটি থিওরি যে যারা অ্যাগ্রেশন দেখায়, যাদের মধ্যে আগ্রাসী আচরণ থাকে, তাদের প্রত্যেকের মনের কোনো একটি জায়গায় একটি ফ্রাস্ট্রেশন থাকে, এবং এই মুহূর্তে করোনাকালীন সময়টিতে ঘরে থাকা অবস্থায় আমাদের অর্থনৈতিক সংকট নিয়ে, আমাদের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা নিয়ে, আমার বেঁচে থাকা নিয়ে আতঙ্ক নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে। এই ফ্রাস্ট্রেশন থেকেই কিন্তু আমাদের আচরণগুলো হচ্ছে অ্যাগ্রেসিভ, এবং সেই অ্যাগ্রেসিভ আচরণের মধ্য দিয়ে আমরা আমাদের সাময়িক অ্যাংজাইটিটাকে, উদ্বিগ্নতাকে এক ধরনের নিরসন করার চেষ্টা করছি, যদিও এটা একটি ভুল পদ্ধতি, ম্যাল অ্যাডাপটিভ ওয়ে। আমি যদিও একটু টেকনিক্যাল টার্ম বেশি বলে ফেলছি, তারপর আমি বলবো যে এই পদ্ধতিতেই কিন্তু আমরা আসলে ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন গুলো বাড়ছে। সবশেষে আরেকটি জিনিস বলবো, অন্যান্য দেশের গবেষণাগুলো থেকে আমরা ধার করে বলছি, আমাদের দেশে আসলে বড় মাপের গবেষণা এখনো হয় নাই। অন্যান্য দেশের গবেষণা কিন্তু দেখা যাচ্ছে শিশুর প্রতি নির্যাতন এবং শিশুদের প্রতি সেক্সুয়াল ভায়োলেন্স সেটিও কিন্তু বেড়ে গেছে। তার একটি কারণ হচ্ছে শিশুদের প্রতি যারা এই যৌন নিগ্রহগুলো করে থাকে তারা কিন্তু বেশিরভাগই তার কাছের মানুষজন দ্বারাই হয়ে থাকে, বেশিরভাগ বা একটু স্বল্প পরিচিত মানুষদের দ্বারা হয়ে থাকে। এবং এই মুহূর্তে শিশু ঘরে থাকাকালীন সময়ে যারাই পারপিচুয়েটার, যারাই নির্যাতক, তাদের কাছাকাছি থাকার একটি আশঙ্কা তাদের মধ্যে তৈরি হয়, এবং তখনও কিন্তু এই নির্যাতনগুলো হয়ে থাকে। ফলে আমরা বলবো জিয়া ভাইয়ের সাথে আমরা সম্পূর্ণ একমত
যে এইভাবেই কিন্তু আমাদের এই ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। এর প্রকরণ কতটুকু এবং এর জন্য সামাজিক কি অভিঘাতগুলো হচ্ছে সেগুলো নিশ্চয়ই অন্যান্য বক্তারা নিশ্চয়ই আলোচনা করবেন। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব কৃষ্ণপদ রায়, বিপুল সংখ্যক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন, বেশ কয়েকজন মারাও গেছেন। এটা পুলিশ বাহিনীর সদস্যদের মনস্তত্ত্বে কি ধরনের প্রভাব ফেলেছে? আপনার আনমিউট করুন কৃষ্ণপদ দা। থ্যাংক ইউ। তো হ্যাঁ, আপনি পুলিশের অবস্থার কথা বলছেন, আমি একটু একটু পরিসংখ্যান আপাতত দিয়ে রাখতে চাই যে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের 2193 জন সদস্য অসুস্থ হয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে গতকাল পর্যন্ত 1743 জন সদস্য কিন্তু সুস্থ হয়েছেন। বর্তমানে 450 জন অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, আর 16 জন সদস্য আমাদের মৃত্যুবরণ করেছেন এই করোনাকালীন সময়, করোনা পজিটিভ হয়। এটা একটা প্রেক্ষাপট। আর পাশাপাশি হচ্ছে গিয়া আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের কি অবস্থা সেই সম্পর্কে বলছেন। আমরা কিন্তু শুরু থেকেই নানা ধরনের একটা হিমশিম খাওয়ার মতো একটি অবস্থার মধ্যে ছিলাম। ভিন্ন একটি পরিবেশে কাজ করেছি। আমাদের সমাজের লোকজন আক্রান্ত হচ্ছে, তাদের স্বাস্থ্যবিধি মানার জন্য আমাদের কিছু কর্মতৎপরতা ছিল। এই বিষয়ে আমাদের সেরকম কোনো অভিজ্ঞতাই ছিল না। রাইট। তো আমাদের যে আমি বলবো যে শুরুর দিকে আমাদের একটি বিপর্যয় ছিল, অস্বীকার করার উপায় নেই। আমাদের অনেক সদস্য খুব ক্রমাগতভাবে আক্রান্ত হয়ে যাচ্ছিলেন। আমরা তখন স্বাস্থ্যবিধি মেনে তার কোয়ারেন্টাইন, আইসোলেশনের ইয়েগুলো আর কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম ছিল, সেইগুলো অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করা, চিকিৎসার জন্য ব্যবস্থা করা, একটি প্রাইভেট হাসপাতালকে সাথে চুক্তি করা ইত্যাদি কার্যক্রম গ্রহণের কারণে এখন আমরা যে পর্যায়ে আসছি, একটি স্বস্তির মধ্যে আসছি। আপাতত স্বস্তি। আমি জানি না, নানা ধরনের আশঙ্কা আছে এই ভাইরাস আরো ছড়িয়ে পড়বে কিনা, আরো লোক আক্রান্ত হবে কিনা। আমি বলবো যে পুলিশের এখন যে পর্যায়ে আছে, বিদ্যমান পরিস্থিতির বিবেচনায় পুলিশের অবস্থা ভালো আছে, মানসিকভাবে পুলিশ দৃঢ় আছে এবং পুলিশ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এটা আমাদেরকে আশ্বস্ত করলো এই তথ্যটা। করোনার এই দুর্যোগে পারিবারিক অস্থিরতা ও সহিংসতা বেড়ে যাবার তথ্য আসছে। এই পরিস্থিতিতে সহিংসতার শিকার হওয়া ব্যক্তিরা কিভাবে আপনাদের সহায়তা পাবে, কিভাবে যোগাযোগ করবে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীদের জন্য সহযোগিতা পাবার কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই পারিবারিক ইস্যু যখন আসছে বা সহিংসতা বা শিশুদের প্রতি সহিংসতা, এই সমস্ত আলোচনা আসছে, তো আমি এই পরিবারে বসবাস করে যে সহিংসতা গুলো হয়, এটা কিন্তু দুইটা ক্যারেক্টার আছে। একটা হচ্ছে ক্রিমিনাল নেচার, একটা আছে, আর একটা হচ্ছে সোশ্যাল নেচার। তো আমি এই মানে ক্রিমিনাল নেচারের দিকটা বিবেচনা যদি করি, সেক্ষেত্রে আইন প্রয়োগ করে এগুলো দূর করার একটি চেষ্টা আমাদের আছে, থাকবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমি সামাজিক বিধিনিষেধ বা সামাজিক যে অভিজ্ঞতাগুলো দূর করার জন্য প্রয়োজনীয় সামাজিক ব্যবস্থা না নিলে কিন্তু আমি আসলে খুব ভালো অবস্থায় যেতে পারি না। এখন থানায় আসতে সমস্যা, আসবেন কিনা, আমরা কিন্তু মানে এটা বলতে পারেন যে এই অন্য সরকারি অফিসের চাইতে মানে পুলিশের কার্যক্রমটা বেশি দৃশ্যমান, এবং পুলিশ কিন্তু সবসময় একটি ওপেন পরিস্থিতির মধ্যে আছে। আমাদের থানা ওপেনই আছে। তো সঙ্গত কারণেই কিন্তু অনেক ব্যক্তি থানায় আসতে ভরসা পাবেন না, অনেকের সাথে মিশতে হবে, কিভাবে থানায় আসবেন, স্বাস্থ্যবিধি রক্ষা হবে কিনা, আবার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। কিংবা আমার কোনো সদস্য অনেকে, আমরা কিন্তু অনেক সময় আমরা চেষ্টা করি যে আমার কাছে না এসে যদি আমি অন্যভাবে বিষয়গুলা সমাধান করে দিতে পারি। এই একটি প্রবলেম আছে। আমি বলবো তারপরে অপরাধের শিকার হলে আমাদের পুলিশের কাছে আসতে হবে, এবং পুলিশের কাছে আসলে পরে পুলিশ কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা আছে, এমন কোনো ঘটনা ঘটেনি যে করোনার কারণে আমি কোন একটি আসামিকে ধরতে পারিনি কিংবা কোন একটা ইনভেস্টিগেশনের যথেষ্ট অগ্রগতি করতে পারিনি। তবে একটু হইলো স্লথ হয়েছে, তবে এটা এখনই আমি আমার চিন্তায় ফেলে দেওয়ার বিষয় নয়। আমি মনে করবো যে আমি শুধু একটি পরামর্শ রাখবো, যারা আসতে পারেন না, আমাদের ফোন নাম্বার গুলো ওপেন আছে, বিভিন্ন অ্যাপস আছে, আর সর্বোপরি 999 আছে। এই সমস্ত নাম্বারে যদি আমাদের কাছে পৌঁছাতে পারেন, তাহলে আমাদের পক্ষ থেকে আমরা সবকিছু বিবেচনা করি, আমরা চেষ্টা করবো তাকে আইনগত সহায়তা দেওয়ার জন্য। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ করে ব্যবস্থা নিয়েছেন কি? প্রান্তিক জনগোষ্ঠীর আমি বলি কি, আমি আসলে এখন আপনাকে ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে যেতে হবে, আপনাকে ফোন কমিউনিকেশনে যেতে হবে কিংবা বিভিন্ন ধরনের অ্যাপস অফ কমিউনিকেশনে যেতে হবে। তা এখন তো বাংলাদেশে সবাই কোনো না কোনো কমিউনিকেশনের টাচে আছেন। তো আমাদের অ্যাডভাইস আছে আমাদের যে আপনারা আমাদেরকে রিপোর্ট করুন, রিপোর্ট করলেই কিন্তু আমি যেতে পারবো। এটা ঠিক আমি আগে একটা কমিউনিটি লেভেলে কাজ করতাম, অনেকগুলো মিটিং করতাম, নানা ধরনের গণ সচেতনতা তৈরি করতাম, কিংবা মানুষের দোরগোড়ায় ঘন ঘন যাওয়ার চেষ্টা করতাম পার্টিকুলার এই সমস্ত সোশ্যাল ইস্যুস নিয়ে। এখন হয়তো আমরা কম যাচ্ছি, কিন্তু আমাদের এই কি বলে কমিউনিকেশন লাইন কিন্তু ওপেন আছে। যদি সরাসরি নাও আসতে পারেন, ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং থানায় যদি যথেষ্ট রেসপন্স না পান, তাহলে আমাদের সিনিয়র অফিসারদের নাম্বারও আছে। আমরা কাজ করছি, আর ঢাকায় বিশেষ করে আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, এখানে উইমেন অফিসাররা কাজ করেন, লেডি অফিসাররা কাজ করেন, এবং তারা কিন্তু ডেজিগনেটেড ফর দিস সার্ভিস অনলি, যাতে
পারিবারিক নির্যাতন বা অন্য কোনো ভাবে নির্যাতিত মহিলা এবং শিশুগণ, নারী এবং শিশু যাতে আইনের আশ্রয় নিতে পারেন, তারা কিন্তু অ্যাক্টিভলি কাজ করছে। তো আমাদের ব্রাঞ্চ গুলো ওপেন আছে। তবে এখন নানা কি বলবো বাস্তবতার কারণেই হয়তো অনেক অভিযোগ কিন্তু প্রকাশ করতে পারছেন না। অনেক সোশ্যাল সামাজিক ইস্যু সৃষ্টি হয়, কিংবা আপনি মনস্তাত্ত্বিক একটা ইস্যু সৃষ্টি হয়। এটা ঠিক ক্রিমিনাল ইস্যু না, কিন্তু এটা অনেক সময় ক্রিমিনাল একটি ইনসিডেন্টের চাইতেও বেশি আপনাকে যাতনা দেয়, বেশি যন্ত্রণা দেয়, অনেক মনস্তাত্ত্বিক বিষয় আছে। এই ইস্যুগুলো সৃষ্টি হচ্ছে, এগুলা থেকে বের হয়ে আসার কৌশল কিন্তু আমাদের সামগ্রিকভাবে বের করতে হবে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও ফিরবো আপনার কাছে। চলে যাচ্ছি অ্যাডভোকেট এলিনা খানের কাছে। অ্যাডভোকেট এলিনা খান, করোনার এই সময়ে পারিবারিক এবং ব্যক্তির মানসিক অস্থিরতা কমাতে কিংবা সামাল দিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি যে বিষয়টা এখানে আগে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আপনারা পারিবারিক সহিংসতার কতগুলো বিষয় এখানে তুলে ধরেছেন, যে কে কিভাবে কোনটাকে পারিবারিক সহায়তা। আমরা ধরেন দীর্ঘদিন ধরে কাজ করছি, সেটা হিউম্যান রাইটস এর প্রেক্ষাপটে বলেন বা আইনজীবীর প্রেক্ষাপটে বলেন, কারণ যে কোনো পারিবারিক সহিংসতা কিন্তু একটা পর্যায়ে পুলিশ, একটা পর্যায়ে কোর্ট, এই পর্যায়ে আগে যেত, যেটার একটা বিশাল পরিমাণ আপনার মামলা জট পেকে আছে। সেই মামলার উপরে এখন যখন 3 মাস হঠাৎ করে একটা ধাক্কা আসলো, সেই ধাক্কাতে যে সমস্যাটা সৃষ্টি হলো সেটা হচ্ছে যে পারিবারিক সহিংসতার এখন দুটো মাত্রা হয়েছে। একটা হচ্ছে যে যারা কখনো অত্যাচার করতো না বা করেও নাই, কোনোদিন কথা বলেনি, সেই মানুষগুলো এখন ভিন্নভাবে কথা বলে। এটা হয়তো যে বাড়ির মানুষটা, সেটা একটা পুরুষ হতে পারে, একটা ছেলে মেয়ে হতে পারে, যে তার ভাষা চেঞ্জ হয়ে গেছে, এখন সেটা তার মনস্তাত্ত্বিক একটা প্রভাব ফেলছে। এই মনস্তাত্ত্বিক প্রভাবটা কিন্তু শারীরিক প্রভাবের উপরে অনেকখানি কাজ করে। একই সঙ্গে ধরেন বাড়িতে যে হেল্পিং হ্যান্ড গুলো ছিল তারা এখন আমাদের অনেকে নাই, চলে গেছেন, বা আমরা তাদেরকে আলাদাভাবে রেখেছি, যার কারণে প্রেশারটা একটা মহিলার উপর যত পড়ছে, সেখানে কিন্তু পুরুষরাও কিন্তু কাজে এগিয়ে এসছে। সেই ক্ষেত্রে কিন্তু দুই ভাবে হয়েছে। বাচ্চারা কিন্তু ঘরের মধ্যে আটকে গেছে। আগে বাচ্চারা স্কুলে যেত, একটা সময় বাসায় ফিরতো, রেস্ট নিত, তারপর খেলার মাঠে যেত, মারা একটা সময় পেত। সেই জায়গাগুলো কিন্তু এখন অলওয়েজ বাড়িতে সারাক্ষণ বাবা মা সবাই আছে। এই জায়গাটাতে যদি ফ্যামিলিতে যদি আমরা একটা কোয়ালিটি একটা সময় দেওয়ার জন্য চিন্তা করি সবাই মিলে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ আমরা এই পারিবারিক কোয়ালিটি সম্পন্ন ভাবনাটা ভাবি, সেই জায়গা কিন্তু আমরা সেভাবে নিজেদেরকে তৈরি করতে পারি না। আমার মনে হয় হেলাল ভাই, জিয়া ভাই একমত হবেন যে আমরা কিছু লোক হয়তো এই কোয়ালিটি শব্দ এইগুলোর সাথে আমরা জড়িত। আমরা অনেক সময় আগে দেখুন স্বামীরা স্ত্রী বলতো তুমি তো আমাকে কখনো সময় দিতে না, এখন যখন স্বামী সময় দিচ্ছে তখন স্ত্রীদের ভালো লাগছে না, আবার স্ত্রীরা যখন আবার বেশি করে সময় দিচ্ছে স্বামীদেরও ভালো লাগছে না। এই জায়গাগুলো থেকে মিনিমাইজ করার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে খুব প্রবলেম দেখা গেছে। আপনাকে আমি বলি, ইদানিং আমি অনলাইনে অনেকে লিগাল হেল্প করছি। লিগাল উপায় নেই আমাদের, কারণ চেম্বার খোলা নেই। আপনি জানেন যে আমাদের লয়াররা অনেকেই শাহাদাত বরণ করেছেন এই করোনা ভাইরাসের কারণে, আর আমরা সবচেয়ে বেশি অন্যান্য ফিল্ডে সবাই যেতে পারছে কিন্তু লয়াররা যেতে পারছে না, কারণ কোর্ট একদম বন্ধ। সবচেয়ে বড় কথা হলো যে আপনার থানার পরে কিন্তু কোর্টে যেতে হয়। থানাতেও ধরেন কোনো যদি এক্সেস কোনো কারণে না হয়, একটা মানুষ যখন কোর্টে যাবে সেটাও তো বন্ধ। তাহলে একটা মানুষের যাওয়া কিন্তু কোথাও পথ নাই, এই পথগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই জায়গাগুলোর থেকে যে সমস্যাটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এখন করোনা ভাইরাসে 20 সেকেন্ড হাত ধোয়ার মতো করে প্রত্যেকটা সময় যদি ওটার পাশাপাশি ফ্যামিলির ব্যাপারটা যদি তুলে ধরা হয়, যে পারিবারিক সম্পর্কে উন্নত করার ব্যাপারে, তাহলে টিভিতে কিন্তু সবাই আমরা দেখি। যেমন ধরেন যিনি করোনা ভাইরাস নিয়ে কথা বলছেন তার পাশাপাশি উনি 20 সেকেন্ডের কথা বলছেন ডাক্তার সাহেব, সেই সঙ্গে যদি বলেন যে পরিবারকে আমরা একে অপরকে সময় দিয়ে আসুন আমরা নিজেরাও একটা সুন্দর জীবনযাপন তৈরি করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই মানুষটা শোনে। কারণ আমরা প্রত্যেকদিন একবার করোনা ভাইরাসের রিপোর্টটা জানার চেষ্টা করি। এইভাবে যদি আমরা একটা সোশ্যাল কোন আন্দোলনের মতো তৈরি করি তাহলে হবে। কারণ আমি লয়ার, আমি হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, আমার হাত পা বাঁধা, আমি কিছুই করতে পারছি না। পুলিশ তাদেরও হাত পা বাঁধা, কারণ তারা যদি ধরেন কাউকে ধরে এনে থানায় কোর্টে চালান করবে, কোর্টে যাওয়ার পর জেলখানা যাবে, তারপরে কি হবে? সবকিছু মিলে কিন্তু একটা মানে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই জায়গাগুলো থেকে যত মিটিগেট করা যায় সেই জায়গাগুলোতে আমাদের খুঁজে বের করতে হবে। আর একটা জিনিস আমি এখানে বলতে চাই যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে গেছে, কবে কোর্ট খুলবে আমরা ঠিক বলতে পারছি না। কারণ কোর্ট খোলা মানে বিশাল একটা ধাক্কা যাওয়া, কারণ লাখ লাখ মানুষ অনেক 3 মাসের একটা অনেক ঘটনা জমা হয়ে আছে, সেগুলা ওখানে যাবে। যাওয়া মানে বুঝতে পারছেন যে কোর্টের মধ্যে কি হবে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে মাননীয় প্রধান বিচারপতি যদি একটা ব্যবস্থা নেন যে কোনো একটা প্রত্যেকটা জেলায় এমন একটা অ্যাপস তৈরি করেন যে কোনো একটা মানুষ, যেগুলো হয়তো থানাতে থেকে
কোর্টে যাবে অথবা সরাসরি কোর্টে সে একটা আবেদন করবে যেখানে সে এক্সেস পাচ্ছে না বা কোনো ইয়ে করতে পারছে না, সেখানে ওনারা বিবেচনা কোর্টের মাধ্যমে থানাকে হয়তো বলে দিবেন যে এইগুলো আপনারা একটা ব্যবস্থা নেন। তাহলে সেই জায়গাগুলোতে হয়তো ওই মারামারি কাটাকাটি এই জায়গাগুলো থেকে আমরা সরে আসতে পারবো। আমার জানা মতে আমি অনেক ফ্যামিলিতে দেখছি যে স্বামী স্ত্রীর আমার জানা মতে 10-12 বছর আমি তাদের ঝগড়া দেখি না, হাসি খুশি দেখেছি। এখন কেউ কারো মুখ দেখেন এরকম অবস্থা হচ্ছে। তার কারণটা কি? ওই ও 4 কাপটা এরকম এখনই ধুলো না কেন, ও এটা রেখে দিয়ে চলে গেল কেন, কিচ্ছু না, সিম্পল ম্যাটার। অর্থাৎ এই বাড়িতে সারাক্ষণ থাকার কারণে যে মানসিক একটা চাপ, সেই চাপটা আমিও ভোগ করছি। আমিও মাঝে মাঝে সেই চাপে সাধারণ বিষয়গুলো নিয়ে অনেক বড় সংঘাত তৈরি হয়ে যাচ্ছে। সংঘাত তৈরি আছে। এখন আমি আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসি যে করোনার এই বাস্তবতায় পারিবারিক সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের আইনি সহযোগিতা পাওয়া শুধু কতখানি আছে? এখন আইনি সহযোগিতা পাওয়াটা খুব কঠিন। আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের আগে পারিবারিক সহিংসতার ঘটনা দুই ধরনের। পারিবারিক সহিংসতার একটা আইন আছে, কিন্তু সেই আইনে কিন্তু আমরা যাই না। আমরা ম্যাক্সিমাম টাইমে যাই ধরেন মেনটেনেন্স। আমাদের অনেকে ফোন করে বলছে যে বাচ্চার বাবা এখন আগে তো কিছু টাকা দিত, এখন বলে করোনা আছে আমি এখন টাকা দিব না, সে আর এক জায়গায় সেখানে। বাচ্চার মা একদম টোটালি কিন্তু সে একদম মেনটেনেন্স পাচ্ছে না, এখন সে কোথায় যাবে? সেটা ফ্যামিলি কোর্টেও যেতে পারছে না। আবার এখানে ধরেন সে ডাউরির জন্য তাকে মারধর করছে, কারণ আপনি জানেন যে সমস্ত বেতন এখন অনেক জায়গায় অর্ধেক হয়ে গেছে, কারোর চাকরি চলে গেছে। স্বাভাবিকভাবে কোনো শ্বশুর বাড়ি বা কারোর উপর একটা চাপ চলে আসছে যে কিছু নিয়ে আসো। এই চাপগুলো কিন্তু ফ্যামিলির মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে, যার কারণে এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার জন্য আমি বলছিলাম যে জেলায় পর্যায়ে মাননীয় বিচারপতি যদি সমস্ত জেলার পর্যায়ে যদি জেলা জজের আন্ডারে বা ম্যাজিস্ট্রেট সিএমএম বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে যদি কোনো একটা অ্যাপস গ্রহণ করে এবং সেখানে অ্যাপ্লিকেশন করে, তার মাধ্যমে যদি থানাগুলোকে একটু অ্যাক্টিভ করে আর আমরা যৌথভাবে যদি সবাই মিলে একটু কাজ করি, তাহলে আমার মনে হয় আমরা সহযোগিতা করবো। এছাড়া পরিত্রাণের উপায় নাই। আর সবচেয়ে খারাপ দিক হচ্ছে যখন মামলাগুলো হবে, প্রিভিয়াস মামলাগুলো সব জট পেকে গেছে, কোনো আপডেট নাই, কিচ্ছু হচ্ছে না। তারাও একটা ভুক্তভোগী, পাশাপাশি যারা আসবে তারা কবে কি হবে এটা আমরা এখন অনিশ্চিত একটা লাইফের মধ্যে অবস্থান করছি। সেটাই। জি, ধন্যবাদ আপনাকে। আবারও ফিরবো আপনার কাছে। মেহের আফরোজ চুমকি এমপি, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত অনিশ্চয়তার কারণে ব্যক্তির মানসিক চাপ বাড়বে, যার প্রতিক্রিয়ায় পারিবারিক সহিংসতা বেড়ে যেতে পারে, এমন ধারণা সমাজ বিজ্ঞানীরা অনেক আগে থেকেই করে আসছেন। এই বিষয়ে সরকার কতখানি সচেতন? কি উদ্যোগ রয়েছে সরকারের? করোনার যে আক্রমণটা বলবো, সেটার জন্য কিন্তু কেউই প্রস্তুত ছিলাম না। কাজে যেহেতু প্রস্তুত ছিলাম না, হুট করে আমরা বলতে পারছি না যে আমরা সব সমস্যার সমাধান রাতারাতি করে ফেলতে পারছি। আর এই যেই সমস্যাটা এখন চলমান, সেই চলমান সমস্যাটা এখন নিউ নর্মাল হিসাবে সবাই বলছে যে এটার সাথে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। কারণ এটা আমরা কতদিন চলবে এইভাবে আমরা সেটাও সঠিকভাবে বলতে পারছি না। প্রথমে আমরা মনে করেছিলাম যে আমাদের এখানে তেমন একটা আক্রমণ হবেই না, আবার দেখা গেল যে আক্রমণ হতে হতে একদম ভালোভাবেই শুরু হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে যেন কবে শেষ হবে জানি না। তো সেই ক্ষেত্রে পরিবার বলতে যেটা বোঝায়, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন 91টি পরিবারের সংখ্যা খুবই কম, আর যার কারণে সমস্যাগুলো আরো বেশি হচ্ছে। তারপরেও বলবো স্বামী স্ত্রী কোথায় কোথায় মা বাবা আছে, সাথে শিশুরা আছে, ইয়াং ছেলেমেয়েরা আছে, কিশোর কিশোরীরা আছে। এইভাবে একটা পরিবারে আমাদের যারা আছেন তারা এই পর্যায়ে আছেন। প্রত্যেকেরই কিন্তু মানসিক চাপ তাদের একেবারে ডিফারেন্ট, বয়স ভেদে এক একজনের চিন্তা চেতনা এক এক ধরনের। সরকার একদিনে রাতারাতি সবার মনে মানসিকতা সুন্দর করে দিবে এটা ভাবাটাও আসলে কিন্তু খুব কঠিন ব্যাপার। এটা সমষ্টিগতভাবেই কাজগুলোকে করতে হবে। হয়তো সরকার বিভিন্ন ধরনের বরাদ্দ দিচ্ছেন, সময় মতো খাদ্য দেওয়ার চেষ্টা করছেন, আর এই ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে যদি এটা আজকে না হতো তাহলে তো আমরা অন্ধকারেই থেকে যেতাম, কি হতো আর কি হতো না আমি কিছুই জানি না। আমরা তো অ্যাটলিস্ট এই ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে অন্তত আমরা ভার্চুয়ালি বলেন বা ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে সময়টা একটু কাটাতে পারছি, কথাবার্তা বলতে পারছি। আর এখানে আপনার নারী এবং পুরুষের ক্ষেত্রে আমরা বলবো বাংলাদেশ পুরুষ শাসিত, যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী এবং চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সত্য কথা বলে সামাজিক যে মানসিকতা সেটা হলো পুরুষের পক্ষে, মানে পুরুষ সবসময় ডমিনেট করে এবং একটা পরিবারের মধ্যেও সেই অবস্থাটাই থাকে। যেই পুরুষ
সবসময় চায় যে বউকে ধমকের উপর রাখতে, সে যখন হাতের কাছে বউকে পাচ্ছে সারাক্ষণই সে ধমকের উপরেই রাখছে, এটা তো বউয়ের ভালো লাগবেই না। আবার এটাও সত্য কথা, এই মুহূর্তে যারা ছোট ছোট চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তাদের হাতে অর্থটা নেই, আসছে না, তারা এমনিতেই কিন্তু হতাশায় আছে। পুরুষ যখন হতাশায় থাকে তখন কিন্তু স্ত্রীকেও তার পাশে থাকতে হবে। তখন যদি আবার স্ত্রী বলে যে হ্যাঁ এটা লাগবে ওটা লাগবে, সেখানেও তো আরো সমস্যা তৈরি হবে। এক কথায় পরিবারে প্রত্যেকের প্রতি প্রত্যেকের নমনীয় হতে হবে, সহনশীল হতে হবে। তারপরে একটা ইয়াং মেয়ে বা একটা ছেলে কিংবা একটা কিশোরী মেয়ে বা একটা ছেলে বাসায় আছে, তার মানসিকতাও একটু ফিল করতে হবে। তো সেই ফিল করে কি করতে হবে, একসাথে পরিবার যদি, এটা সম্পর্কের ব্যাপার, এটা আমি বলে চিৎকার দিয়ে আমি পারবো না। সম্পর্ক যদি ভালো না থাকে, কেউ কাউকে পছন্দ না করে জোর করে বেঁধে ধরে আমি কিভাবে তার সম্পর্ক ঠিক করব? তো সম্পর্কটা যদি সুন্দর থাকে তাহলে কনসিডার করার মানসিকতাটা থাকে, এবং সবাই মিলে বসে একসাথে একটু টেলিভিশন দেখবে, সবাই একটু ভালো মন্দ যাই খাবে, নিজেরা বসে বসে কি করলো কি রান্নলো একসাথে মিলে খেলো, কিংবা একটু বসে গল্প করলো। এই যে নিজেদের ভিতরে হাহুতাশটা বাদ দিয়ে সারা পৃথিবীর মানুষ যেখানে সমস্যায় আছে এটা ফিল করতে হবে যে আমি একা না, আমার পৃথিবীর সবাই একই অবস্থায় আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই যেমন আছে আমরাও সেই অবস্থায় আছি। এই জায়গাটাকে আমাকে উত্তরণের জন্য আমাদেরকেই আবার তৈরি হতে হবে, নিউ নর্মালের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে, আপনি জানেন যে এবার বাজেটটাও একটা অনিশ্চিতের বাজেট, এই বাজেটের শেষ কোথায় জানি না, কিন্তু এই বাজেটের মধ্যে আমাদের চেষ্টা করা হয়েছে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রোগ্রামের আওতায় যারা আছে, আমাদের দারিদ্রতা অনেক কমে এসেছিল, হতদরিদ্র একেবারে 20% চলে আসছে, এখন আবার সেটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আসলে দুঃখ হচ্ছে যে দেশটা কত সামনে এগিয়ে যাচ্ছিল, আজকে আবার আমাদেরকে নতুন করে অনেক কিছু ভাবতে হচ্ছে। তবে আমরা এইটুকুন আমরা আশ্বস্ত হচ্ছি যে একেবারে না খেয়ে মরে যাবে মানুষ, বাংলাদেশের অবস্থা এমন নয়, এটা মানুষকে বোঝাতে হবে, ফিল করাতে হবে। আর পরিবারের মধ্যে আগেও ডোমেস্টিক ভায়োলেন্স ছিল, এখনো আছে, শিশুদের উপর নির্যাতন, এইসব ছোটখাটো বিষয়গুলো পরিবারের ভিতরে যখন এটা সোশ্যাল সিম্পল ব্যাপারের মতন হয়ে থাকে এটাকে সবাই একসেপ্ট করে নেয়, কিন্তু যখন ক্রিমিনাল পর্যায়ে চলে যায়, ধরেন এমন অত্যাচারই করলো যে মরেই গেল, কিংবা অঙ্গহানি হলো, কিংবা আরো অনেক ক্ষতিকারক হলো, এটা তো সত্যি সিরিয়াস হয়ে যায়। তবে আমি মনে করবো যে বিভিন্ন ফোন নাম্বার আছে, বিভিন্ন ভাবে যোগাযোগের ব্যবস্থা, যেটা করোনা হলেও কিন্তু একদম কোথাও থেকে কোথাও যেতে পারছে না এটা না, সরকার কিন্তু এই যে রিল্যাক্স রেখেছে, এটার জন্য অনেকেই কিন্তু বলছে যে এই ধরনের রিল্যাক্স কেন, কিন্তু এটাও কিন্তু অনেককে বাঁচিয়ে দিয়েছে। একেবারেই কঠোর অবস্থায় থাকলে এই বিশাল জনবহুল দেশকে সামাল দেওয়া সব থেকেই কঠিন ব্যাপার। আমাদের দেশ তো অন্যান্য দেশের মতন না, আমাদের চ্যালেঞ্জ অনেক, তার মধ্যে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমরা বিশাল জনবহুল একটা দেশ, অন্যান্য দেশের যে জনসংখ্যা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারে আমাদের পারা কঠিন। একটা লিফটে উঠলেও আমরা 5-7 জন উঠে যাই, আমরা যেখানেই যাই সেখানেই অটোমেটিক আমাদের লোক সংখ্যা বেড়ে যায়। আমরা জনপ্রতিনিধিত্ব দোষ পায়ে পায়ে, আমরা জনগণের কাছে গেলেও দোষ, না গেলেও দোষ, মরলেও দোষ, আবার না করলেও দোষ, মানে কোন দিকে যে যাব সেটা আপনি যে খুশি করলে মানুষ খুশি হবে তো ভাবাই কঠিন, কিন্তু তারপরেও আমরা কিন্তু মানুষের জন্যই কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিচ্ছেন, আমরা নিজেদের জীবনের ভয় পাই না, আমরা জনগণের কাছে দারিদ্রতা যারা পড়ে গেছে, যারা সমস্যায় পড়েছে, আমরা সমাধানের চেষ্টা করছি। এবং ফোনটা সব সময়, আমি যেখানে ব্যক্তিগতভাবে ফোনটা সব সময় ওপেন রাখছি, প্রতিদিনই ফোন আসছে, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে ফোন আসছে, এমনকি পারিবারিক সমস্যা নিয়েও আসছে। আমি সাথে সাথে যে আমি দৌড় দিয়ে চলে যাচ্ছি তা না, আমি সেই এলাকার যে কাউন্সিলর কিংবা যে মেম্বার, যে চেয়ারম্যান কিংবা যে আমাদের নেতা নেত্রী আছে যার উপর আমি আস্থা রাখতে পারি, আমি সাথে সাথে ফোন দিয়ে বলছি যে দ্রুত ওই বাসায় যান, এই বিষয়টা সমাধান করে আমাকে জানাবেন 24 ঘন্টার মধ্যে। আর ওসি সাহেবের সাথে, ইউনো সাহেবের সাথে সব সময় যোগাযোগ হচ্ছে, ডিসি সাহেবের সাথে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছি, যাতে করে কোথাও কোনো খবর যদি আসে আমরা যেন তৎক্ষণাৎ তাদেরকে সহযোগিতা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে আমরা বর্তমানে খুব অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে অভিজ্ঞতাটা আমাদের ছিল না, সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি চমৎকার বলেছেন যে আসলে আমরা একাই কিন্তু এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি না, পুরো বিশ্বই আসলে এরকম একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে পারিবারিক সদস্যরা যারা আছে পরিবারের, প্রত্যেকের মধ্যে সহনশীলতাটা বাড়াতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, আবারও ফিরবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর জিয়া রহমান, করোনায় ব্যক্তিক, পারিবারিক ও সামাজিক অভিঘাত প্রশমন একটি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন? অধ্যাপক ডক্টর জিয়া রহমান, মিউট করতে হবে। আমি কতদিন আমাদের এই করোনার মধ্যে থাকতে হবে আমরা কিন্তু জানি না। একটা কথা আপা বলেছেন, হেলালও বলেছে যে আমাদের আসলে আহ, এটার মধ্যে অভ্যস্ত হয়ে যেতে হবে, কারণ আমরা যেটা দেখছি আমরা জানি না আসলে কতদিন আসলে। এবং আপনি যদি মানে আপনার স্ট্যাটিস্টিক্স গুলো যদি দেখেন, বিশেষ করে আমাদের মতো দেশে আমরা কিন্তু নানা কনস্ট্রেন বা আমাদের বিভিন্ন ধরনের স্বল্পতার কারণে আমরা কিন্তু বুঝতেও পারছি না যে আমরা কি পিকে আছি না কোন জায়গায় আছি। কারণ আমরা কিন্তু ওয়েস্টের মতো ওই ধরনের টেস্টও করতে পারছি না, এটা বাস্তবতা। এবং সেই কারণে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আসলে আমাদের এখন কি নামছে নাকি বাড়ছে নাকি আমরা একটা স্টেডি জায়গায় আছি। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের প্রথম যেটা হবে, যে আমাদেরকে মনেই রাখতে হবে যে আমাকে বেশ কিছুদিন এটা চলতে হবে। যদি বেশ কিছুদিন আমাকে চলতে হয়, তাহলে আমি ধরুন আমাকে মনে রাখতে হবে যে আমি বাইরে যেভাবে একটা জীবন যাপন করতাম, ঘরের মধ্যেও আমাকে এই জিনিসটা স্লট করে নিতে হবে। যেমন আমার বিনোদন একটা অংশ আমার জীবনের, আমার যেমন মানে ইন্টারাকশন যেমন একটা জরুরি, আমার যেমন ঘুমটা যেমন আমার জরুরি। মানে আমার প্রত্যেকটা জায়গায় মানুষের একটা জীবনের যেই ছন্দ, যে ছন্দটার পতন ঘটেছে, সেটাকে যদি আমরা ঘরের মধ্যে ইন্টারাকশন, বড়দের সাথে কথা বলা বা ছবি দেখা, নাটক দেখা, গান শোনা, আবার আপনার নিজের কাজ করা, অনলাইনে আমরা এখন কাজেরও অনেক রকম ব্যবস্থা দেখছি সবাই করছে। এবং এটা তো একটা বাস্তবতা যে আপনি কানাডাতে, আমেরিকাতে আপনি দেখবেন অনেক মানে অফিস তারা এখন পুরোপুরি তারা বাসায় বসে বসে অফিস করছে। তো আমি বলছি যে এগুলোর সাথে অভ্যস্ত করে, মানে অর্থাৎ আমার পার্ট অফ লাইফ, আমাকে এটা ওয়ে অফ লাইফের মধ্যে নিয়ে আসা, যে অন্যান্য ভাবে আমি বাসায় না থেকে যে জিনিসগুলো করতাম, সেই জিনিসগুলো এখন ধরুন আমার আমার একটা জন্মদিন, আমার একটা বিবাহ বার্ষিকী, বা আমার পরিবারের একটা বা ছোটখাটো প্রোগ্রাম, এগুলো হয়তো আমরা দীর্ঘদিন নানা ছন্দ পতনের কারণে আমরা এগুলো করতে পারিনি, কিন্তু এগুলো প্রত্যেকটা বিষয়েরই কিন্তু কম বেশি একটা অবদান আমাদের জীবনের। কারণ এটা তো একটা সোশ্যাল লাইফের, কালচারাল লাইফের একটা পার্ট, তাই না? আপনার বন্ডিংটাকে দৃঢ় করা, আপনার সৌহার্দ্যপূর্ণ আছে সলিডারিটিটা স্ট্রং করা। এবং এই সলিডারিটি, এই শব্দটা কিন্তু আমাদের সমাজ বিজ্ঞানে খুব বেশি মানে বহু পুরানো শব্দ, যে এই সলিডারি, ল্যাক অফ সোশ্যাল সলিডারিটি লিডস টু ডেভিয়েন্ট বিহেভিয়ার। মানে আপনার যদি এই সৌহার্দ্য না থাকে, তাহলে এটা হচ্ছে প্রথম কাজ, যে সৌহার্দ্য না থাকার কারণে কিন্তু আপনার ধর নেগেটিভ বা বিচ্যুতিমূলক আচরণ, অপরাধমূলক আচরণ, এবং ফাইনালি কিন্তু বলা হয়েছে যে আপনি একেবারে সুইসাইডাল অ্যাক্টিভিটিস এরও মূল কারণ হচ্ছে যদি সৌহার্দ্যটা না থাকে। তো কাজে আমি বলবো যে এই সৌহার্দ্যটা যেহেতু আমাদের অনেকগুলো ফ্যাক্টর আমাদের সমাজ জীবনে, আমাদের বাইরে আমরা যেতে পারতাম, স্কুলে যেতে পারতাম, আমার কলিগ ছিল, আমার বন্ধু বান্ধব ছিল, আমি এগুলো সব যেহেতু আমাদের এগুলোকে অনলাইনের মধ্যে পার্ট করে, যে এগুলোকে আমাদের ছোট 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 করে, এখন আমরা হয়তো ইনিশিয়ালি আমরা হয়তো একটা ছন্দ পতনের কারণে এগুলো হয়তো একটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু আমরা প্রথমেই বলেছি যে এটাকে আমাদের নিজের জীবনের অংশ হিসেবে মনে করেই এটা করতে হবে। কাজেই একটা মানুষের জীবনের যে গতিশীলতা, যে ডিনামিক্স, সেই গতিশীলতার মধ্যে যে যে বিষয় থাকে, সব বিষয়গুলোকেই আমাদের যত মিনিয়েচার ফর্ম, যত ছোট ফর্মই হোক না কেন, তার মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। মিনিং হচ্ছে যে আপনার একটা সুস্থভাবে একটা চিন্তা করে একটা প্ল্যানিং এর আওতায় আনতে হবে। এবং যেহেতু আমরা এটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছি, এখন এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলি, এই কোর্ট বলি, পুলিশ বলি, সব জিনিসে কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু কম বেশি একটা তাদের তাদের মতো করে ডেভেলপ করার চেষ্টা করছে, ভেতরে ভেতরে হলেও। কারণ এভাবে তো আর থাকতে পারে না। যদি সেটাই হয়, আমি মনে করি যে সেই জায়গাটাও উত্তরণের জন্য আমাদের যা যা যাতে আমাদের সেই ধরনের অ্যাক্টিভিটিস যাতে সহযোগিতা করা যায়, সেই কাজগুলো আমাদের করা দরকার।
ডাক্তার হেলালুদ্দিন আহমেদ, আইনি সহযোগিতা কিংবা পুলিশের কাছে যাওয়া তো শেষ ধাপের বিষয়। শুরুতেই করোনার মনস্তাত্ত্বিক অভিঘাত সামনে নেওয়ার উপায়টা কি? ব্যক্তির এবং পরিবারগুলোর প্রতি করোনাকালীন এই সময়ে আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। শুরুতেই বলেছিলাম এটি ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস থেকে হয়, ফলে আমাদের নিজেদের যে ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, মানসিক স্বাস্থ্য এটিকে গুরুত্ব দিতে হবে। আমরা খুবই আনফরচুনেট যে আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে যতটা ভাবি, এটা করোনা কালে না, শুধু সব সময় কালেই মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু সেই সময় সেটুকু ভাবতাম না। যেমন আমাকে কিন্তু অনেকে প্রশ্ন করেন যে আমরা আবার কবে নর্মাল লাইফে ফিরে যাব। আমি বলি আমরা আগে কখনো নর্মাল লাইফে ছিলাম না, আমরা আগেও করোনার আগেও নর্মাল লাইফে ছিলাম না, সুতরাং আমি সেই লাইফে আর ফিরে যেতে চাই না। এখন কি নর্মাল লাইফে আছি না? এখনো নর্মাল লাইফে নাই। সামনের যে জীবনটা আসছে নিউ নর্মাল, সেটিকে কতটুকু সুন্দর করতে পারবো এবং কতটুকু সলিডারিটি, বায়োলজিক্যাল সলিডারিটি, শুধু সোশ্যাল সলিডারিটি, বায়োলজিক্যাল সলিডারিটি, মানুষের সাথে মানুষের সৌহার্দ্য সম্প্রীতিটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এটা দূর করা সম্ভব হবে। এই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে, ছোট্ট করে যদি উত্তর দেই, তাহলে স্ট্রেস, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো থেকে আমাদের দূরে রাখতে হবে। কারণ এই জিনিসগুলো কিন্তু আমার আবেগ আর আচরণকে পরিবর্তন করছে, এবং আবেগ আর আচরণকে পরিবর্তন করেই কিন্তু তারা আমাদেরকে এই সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। ফলে আমরা যদি সহিংসতা দূর করতে চাই, পারিবারিক সম্প্রীতি ভালো রাখতে চাই, আমাদের মনে রাখতে হবে যে আমাদের সামনে সবচেয়ে বড় প্রতিপক্ষ হচ্ছে করোনা ভাইরাস। এই সময় আমরা আবারও আলোচনায় ফিরবো। আমাদের একটি ফোন আছে, ফোনটা নিয়ে। হ্যালো হ্যালো, দর্শক কে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা বুড়িচং থেকে শাকিল বলছিলাম। আজ আমরা করোনার এক বিশাল সমস্যার সম্মুখীন। সারা বিশ্ব আজ সাম্প্রতিক বলেন, মননশীল বলেন, সব দিক থেকে আমরা আমাদের দুরবস্থা। সো এই প্রেক্ষাপটে আমরা এখন কি করতে পারি? আমাদের বলেন ঢাকা শহরে কথা ডাবল আসতেছে, কথা বোঝা যাচ্ছে না। আমরা বলেন। ও যাই হোক, হয়তো উনি আবার যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা ডাক্তার হেলাল আপনার কাছে আবার চলে যাচ্ছি। জি, আমরা বলছিলাম যে আমাদের পারিবারিক সম্প্রীতিটা বাড়ানোর জন্য যে এলিনাপা বলছেন কোয়ালিটি টাইম, আমাদের কোয়ালিটি টাইমের আগে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের দৈনন্দিন রুটিনটাকে যেন আমরা একদম বিনষ্ট করে না ফেলি। আমরা যেন একটা মি টাইম, নিজেকে সময় দেওয়ার মতো একটা সময় আমাদেরকে থাকে। আমরা যখন হোম অফিস করব, আমরা যেন একটু পোশাকি ভঙ্গিতে অফিসের চেয়ার টেবিলে বসে অফিসটি করি। আমি কিন্তু অনেকগুলো মিটিং এর মধ্যে করেছি যে বিছানায় শুয়ে শুয়ে পাশে ল্যাপটপ রেখে অফিস করছেন। এটা এভাবে অফিস করলে কিন্তু মনের উপর চাপ পড়ে, এভাবে করা যাবে না। আমরা সবসময় বলি যে অনলাইন ক্লাস করতে হলো আমাকে সেই ধরনের ভাবেই অনলাইন ক্লাসটি করতে হবে, চেয়ার টেবিলে বসেই সেই কাজগুলো করা উচিত। এবং ঘরের কাজে অংশ নেওয়া, ঘরের কাজে যদি আমরা অংশ নিই তাহলে একসাথে চারটি উপকার হয়। প্রথমত, যেই সময়টাতে আমরা পুরুষ নারী সবাই মিলে ঘরের কাজে অংশ নিচ্ছি, সেই সময় যিনি নিচ্ছেন তার মনের চাপটা কমে। দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক অন্তরঙ্গতা বাড়ে। তৃতীয়ত হচ্ছে একটা শারীরিক অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, ঘরে বসে থাকার সময় যে ব্যায়ামটা হয় না, হাঁটা চলা, সেটি হয়। চতুর্থ হচ্ছে একজনের উপর যে চাপটা পড়তো সেই চাপটা কিন্তু কমে যেতে পারে। ফলে এই জিনিসগুলো আমাদেরকে রপ্ত করতে হবে। এবং মানসিক চাপ কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় যেটি আমরা মনে করি এই মুহূর্তে, সেটি হচ্ছে ঘুমের সময়টাকে ঠিক রাখা। কারণ এই সময়টাতে আমাদের ঘুমের সময়টা উলটপালট হয়ে যেতে পারে, এবং যদি রাতে জেগে থেকে দিনে ঘুমানোর অভ্যাসটিকে চর্চা করা হয় তাহলে সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার আমরা বলি, ডায়রনো ভ্যারিয়েশন, এটি কিন্তু মানুষের আবেগ ও আচরণকে পরিবর্তন করে, পাশাপাশি অ্যাডিকটিভ বিহেভিয়ার বাড়ায়। মাদকাসক্তি হওয়ার অন্যতম একটি ক্রাইটেরিয়া হচ্ছে যারা রাতে জেগে থাকবে এবং দিনে ঘুমাবে। এটি কিন্তু গবেষণায় প্রমাণিত। ফলে ঘুমের সাইকেলটা ঠিক রাখতে হবে, এবং ঘুমের সাইকেলটা ঠিক না থাকলে কিন্তু আমাদের সংক্রমণের ঝুঁকিও বেড়ে যাবে, কারণ ঘুম আমাদের কিন্তু ইমিউনিটিটাও বাড়ায়। ফলে আমরা বলবো সকলের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে, এবং প্রত্যেকেই যার যার জায়গা থেকে যদি মানসিক স্বাস্থ্যকে একটু গুরুত্ব দিতে পারি, মনটিকে গুরুত্ব দিতে পারি, এবং সবশেষে বলবো নিজেকে ধন্যবাদ দিতে হবে। আমরা প্রত্যেকে যারা বেঁচে আছি, কাজ করছি, আমরা কিন্তু অন্যকে ধন্যবাদ দিই, অন্যের প্রতি কৃতজ্ঞ থাকি। দিন শেষে আমরা যেন নিজেকে একটু ধন্যবাদ দিই, নিজের প্রতি কৃতজ্ঞ থাকি, এবং নিজেকে একটু ভালোবাসি। এটি কিন্তু মানসিক চাপ কমানোর একটি উপায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটি প্রশ্ন পেয়েছি। আমাদের প্রশ্ন করেছেন সাখাওয়াত হোসেন। উনি ডক্টর জিয়া রহমান স্যারের কাছে আর কি জানতে চেয়েছেন, ফেসবুকে প্রশ্নটা করেছেন। উনি বলেছেন যে আমি ডক্টর জিয়া রহমান স্যারের কাছে প্রশ্ন করতে চাই, আমি একজন ব্যাংকার, আমার স্যালারি 20% কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার বাড়ি ভাড়া 20% কমেনি, আমার ছেলের বেতনও কমেনি, পরিবারের খরচ কমেনি। আপনি আমাকে বলেন এমন পরিস্থিতিতে আমি সামাল দিব কিভাবে? মিষ্টি কথাও আমার কাছে এখন অসহ্য বোধ হচ্ছে। প্লিজ এ ব্যাপারে কিছু বলেন। ডক্টর জিয়া রহমান, আপনার কাছে।
ধন্যবাদ। এটা ডেফিনেটলি আমি মনে করি যিনি প্রশ্নটি করেছেন এটি তার জায়গা থেকে কোনো সন্দেহ নেই, খুবই রিলেভেন্ট প্রশ্ন। এখানে যেহেতু একজন, আমি বলবো যে একজন মানে আমাদের আইন প্রণয়নকারী একজন সদস্য, এখানে এমপি উনি আছেন, নিশ্চয়ই উনারা এই পলিসি মেকিং বডির থেকে এই জায়গাগুলো আমার মনে হয় আরো একটু চিন্তা ভাবনা করে নিবেন। কারণ এটা যেহেতু মানুষের কাছ থেকে এসছে, এটা হয়তো চট করে আমি একটা সমাধান আমি দিচ্ছি না, কিন্তু আমি মনে করি যে এই ধরনের অজস্র বিষয়, এগুলোর মধ্যে সঙ্গতি অসঙ্গতি কতটুকু আছে, এই যে 20% স্যালারি কমিয়ে দেওয়া, কিছু কিছু জায়গায় আমি উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো যে অনেক জায়গায় কিন্তু আমরা কথা বলি বটে, কিন্তু আমাদের সব জায়গায় বেড়েছে এটাও ঠিক। ঘরে যখন আমি থাকছি আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু আমি নিজে দেখি যে আমাদের অনেক অনেক জায়গায় কিন্তু আমাদের খরচ কিন্তু কমেও গেছে। এটা কিন্তু বাস্তবতা। আমি যদি সবসময় একভাবে কথা বলি, আমি বাইরে যাওয়ার আশাটা একেবারে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার যে মানে প্রাত্যহিক যে আমার যে ট্রান্সপোর্টের খরচ, সেটা তো অ্যাবসলিউটলি কমে গেছে। আমি আমার স্কুলে যারা ছেলেমেয়েরা যাচ্ছে তাদের যে আমার হাত খরচটা দিতে হচ্ছে, এ ধরনের অজস্র বিষয় আছে। তো কাজে আমি একেবারে বলছি না যে 20% লেস করাটা ঠিক হয়নি বা ঠিক হয়েছে, বাট আমি বলছি যে উনি যদি এটা বলে থাকেন, ডেফিনেটলি আমি মনে করি যারা পলিসি মেকার আছেন, যারা এটা শুনছেন, তারা এগুলো নিয়ে আরেকবার ভাবুক, রিসাবল করুক, এবং মানুষের কাছ থেকে এই ধরনের তথ্যের ভিত্তিতে যদি এটা সত্যি কোনো ভিত্তি থাকে, তাহলে অল্টারনেটিভ কি করা যায়। যেহেতু আমরা পলিসি মেকার না, আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু আমি মনে করি যেগুলোকে খুব র্যাশনালি চিন্তা ভাবনা বা রিভিউ করার একটা সুযোগ আছে, এবং দ্যাট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কারণ সাধারণ মানুষের উন্নতির জন্যই তো একটা সরকার বা একটা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা। তো সেই জায়গাটা আমি মনে করি এটা রিভিউ করা, বা এটা আসলে কতটুকু সঠিক, কতটুকু আমি বললাম বলেই আমাকে এটা কমিয়ে দিতে হবে, সেটা যেমন সত্যি না, আবার এটার মধ্যে কোনো মেরিট আছে কিনা সেটা যাচাই বাছাই করে দেখা দরকার বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখন এই বিষয়টা নিয়ে চলে যাব মেহের আফরোজ চুমকি এমপির কাছে, যে এই সাখাওয়াত সাহেব যে কর্মসূচির কথা তুলে ধরলেন, আসলে এটা একটা মানবিক দিক আছে। আপনার মতামত জানতে চাই। সরকারি চাকরিতে যারা আছে সেখানে কিন্তু কোনো বেতন বা স্যালারি যেটাই বলেন কোনোভাবেই কমানো হচ্ছে না, যে যেখানে যেই অবস্থায় আছে সেই অবস্থায় আছে। কিন্তু প্রাইভেট সেক্টরে বা ছোট ছোট চাকরিতে যারা আছে প্রাইভেটই, সেইখানে কোনো না কোনো কারণে হয়তো তাদের লস হচ্ছে বা সেই অফিস চলছে না। তো ছোট ছোট ধরেন আপনার দোকানপাট আছে, আরো অনেক রকম ব্যবসা বাণিজ্য আছে, চাকরি থেকে ছাঁটাই করে দিল। হয়তো তাদের কারণ আছে, উপায় নাই, তারাও রোজগার করতে পারছে না, এতজনকে কি করে বেতন দিবে। আমি একটা উপমা দিয়েই বলি, আজকেই একজন ফোন করেছিল আমার কাছে, আমার এলাকার। সে বললো যে তার চাকরিটা চলে গেছে। আমি কেন চলে গেল বলে জানি না, আমাকে বলছে আর চাকরিতে রাখতে পারবে না। বেতন কত পেতাম? বেতন 20,000 টাকা পেতাম। তা এখন আপা আমাকে বাঁচান। আমি কেমনে কি, আর কে বাসায় কাজ করে? বলে যে বাবা লিভারের ওষুধ বিছানায় পড়ে আছে, তার চিকিৎসার আমার খরচ দিতে হয়। আমার ভাইটা মেন্টাল, তাকে আমার ওষুধ দিতে হয়, পাবনায় পাঠাতে হয়, এই সেই অনেক কিছু। বোনটার বিয়ে দিতে পারি নাই। আমি এখন পরিবারের এই অবস্থায়, আমার নতুন বিয়ে করেছি, আমি কেমনে চলবো? আমি কি যে রেলের তলে পড়ে মরবো? আপনি আমাকে বাঁচান। তখন আমি কি করব? আমি তো তাকে সাহায্য কিছু কিছু দিতে পারবো, কিন্তু মাসে মাসে 20,000 টাকা আমার জন্য তো কঠিন। তো আমি আবার তার কাছ থেকে ফোন নাম্বার নিলাম, যে তুমি কোথায় চাকরি করো, আমি করে ফোন দিয়ে আমি ওনাকে জিজ্ঞাসা করি ঘটনা কি, তারও তো সমস্যা থাকতে পারে। ফোন দিলাম, ভদ্রলোক খুবই সুন্দরভাবে কথা বললো। আমিও তার সাথে খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে বললাম যে কঠিন সময় আপনার যদি খুব সমস্যা না থাকে, ছেলেটাকে বাঁচানোর জন্য, একটা পরিবারকে বাঁচাবেন আপনি, একসাথে 7-8টা মানুষ, আপনি যদি তার চাকরিটা রক্ষা করে রাখুন, পরিবারটা বাঁচবে। আপনি বলে যে হ্যাঁ আপনি বুঝতেই পাচ্ছেন আমাদের তো আসলে নানান ক্রাইসিস যাচ্ছে, আমরাও সামাল দিতে পারছি না, তো সেই জন্য আমি কমিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনি যখন বলেছেন আমি দেখছি। তো একটা দুটো এরকম হতে পারে, বাট এরকম কিন্তু অনেকেই আজকে নিঃস্ব হয়ে যেতে পারে। দারিদ্রতা আমাদের বেড়ে যাবে। নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা তারা মানুষের কাছে হাত পাততে পারছে না। এই জায়গায় কিন্তু ফ্রাস্ট্রেশনটা সবচেয়ে বেশি হচ্ছে আমার মনে হচ্ছে। এই জায়গায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটিটাও প্রচুর হচ্ছে। এই জায়গায় সন্তানদের মধ্যেও নানান ক্রাইসিস দেখা দিচ্ছে। আমাদের মনে হয়
সবার, সরকারও চেষ্টা করবে, আমরা আমাদের জায়গায় থেকে আমরা তাদেরকে কিভাবে সাহায্য করব আমরা সেখানে প্ল্যান করার চেষ্টা করছি। আমার মনে হয় শুধু আমরা এককভাবে সরকার পারবে না, এখানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যার যে কাছের আছে, ক্লোজ আছে। আমাদের কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের দেশের মানুষ অনেক ভালো অবস্থানে, অনেক পরিবার আছে যারা তার কাছের মানুষ দুই একজনকে সাহায্য করতে পারে। যেটা কিছুক্ষণ আগে ভাই বললেন, আমাদের কিন্তু কিছু কিছু খরচ কমে গেছে এই নতুন সময়ে। আমি বারবারই এই কথাটা বলছি যে দেখেন, আমাদের খরচ মধ্যে আমাদের দাওয়াত নেই, অতিথি মেহমানকে খাওয়ানো নেই, আমাদের গাড়ি দিয়ে দূরে দূরে ঘুরে বেড়ানোর খরচ নেই, আমাদের নিত্য নতুন কাপড় চোপড় কেনার মানে ইচ্ছা নেই। এরকম করে কিন্তু মাসে একটা খরচ আমাদের কমে যাচ্ছে। যাদের নর্মাল লাইফ আছে, যারা সরকারি চাকরি করে বা সরকারি সমান, ওই টাকাটুকু তারা যদি গরিবের মধ্যে দিতে পারে পরিচয়টা একটু একটু করে, তাহলেও কিন্তু অনেকে বেঁচে যায়। তো শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে সরকার কিন্তু অনেক ধরনের প্রণোদনা দিয়েছে। যারা ক্ষুদ্র শিল্প তাদের জন্য একটা প্রণোদনা, যারা বড় শিল্পের মধ্যে আছে তাদের জন্য একটা প্রণোদনা, যারা একেবারে দারিদ্রতার নিচে আছে, বিভিন্ন ভাতাভোগীরা আছে, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, তাদের জন্য একটা প্রণোদনা, কৃষকদের জন্য একটা প্রণোদনা, ছাত্রছাত্রীদের জন্য, প্রতিবন্ধীদের জন্য সরকার কিন্তু দিচ্ছে। বাট এই প্রতিবন্ধী এই যে প্রণোদনা গুলো দিচ্ছে, এটা দিয়েই যে সবাই খুব কোয়ালিটি লাইফ লিড করবে তা না। কোয়ালিটি লাইফ লিড করতে হলে বা পুষ্টিহীনতায় না ভুগতে হলে তাদের নিজেদেরকেও, পরিবারের যেটুকু জায়গা আছে বাড়ির সামনে আশপাশে গাছপালা লাগানো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার উৎসাহিত করছেন যে আপনারা ফিরে যান বাবা মার সেই ঐতিহ্যে, কৃষিতে আপনারা জায়গা ফেলে রাখবেন না, যায় যেখানে যা পারেন করেন। এই যে মনের কথা বলছেন, গাছপালা লাগালেও কিন্তু মনের অনেক আনন্দ আসে, অনেক ফ্রাস্ট্রেশন দূর হয়। আমরা মনে হয় এমনি করে সবাই মিলিতভাবে নিজের প্ল্যানটা নিজে তৈরি করুক, নিজের আনন্দটা নিজেরা তৈরি করুক, করলে আমরা মনে হয় কিছু এই জায়গা থেকে অনেকটা মানে উঠে আসতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। ডাক্তার হেলালুদ্দিন আহমেদ, অনেকের সংখ্যা মানসিক চাপের কারণে দেশে মাদকাসক্তির প্রবণতা বেড়ে যেতে পারে, এই ব্যাপারে আপনার বিশ্লেষণ কি? পরিস্থিতি মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এটি একটি হাইপোথিসিস যে মাদকের আসক্তি বেড়ে যেতে পারে, এরকম কোন এভিডেন্স আমাদের হাতে, আমাদের দেশের প্রেক্ষাপটে নাই। কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমা দেশগুলোতে এই সময়টাতে অ্যালকোহল গ্রহণের পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে 7 থেকে 25% পর্যন্ত, মানে মিনিমাম 7% থেকে 25% মতো বেড়ে গেছে পশ্চিমা দেশগুলো। এটি তাদের একটি দুটো কারণ। একটি হচ্ছে যে তাদের একটু আইডল লাইফ লিড করতেছে, ঘরে থাকছে, গবেষণা নেই। আমরা বলছি যে অন্যান্য দেশের ক্ষেত্রে যে তারা একটু ঘরে থাকছে এবং মানসিক চাপ মুক্ত থাকার জন্য হয়তো এটি তো করছে। আমাদের দেশে আমরা কিন্তু এটি দুটো ভালো দিকও দেখতে পাচ্ছি, যে এই যে সাধারণ ছুটি বা লকডাউন বা কোয়ারেন্টাইন যে কথাটা তো বলতেছি, সেই সময়টাতে কিন্তু মাদকের ট্রান্সপোর্টটা খানিকটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। আমার মনে হয় আমাদের সম্মানিত কমিশনার মহোদয় আরো ভালো বলতে পারবেন, ট্রান্সপোর্টটা কিন্তু খানিকটা বাধাগ্রস্ত হয়েছে। এটা কিন্তু আমি আমার রোগীদের কাছ থেকে দেখতে পাচ্ছি, যে যারা আমাদের রোগী ছিল তারা বলছে স্যার এখন তার পাই না, এখন তার খাইতে পারি না। তার মানে সেই জায়গাটায় কিন্তু একটা বাধা আসছে। ফলে বলবো এইটার একটা ভালো দিক। আর গত একটি বছর বা 2 বছরে আমাদের মাদকের বিরুদ্ধে যে একটি ভালো সাঁড়াশি আন্দোলন চলেছে এবং সরকারের পক্ষ থেকে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারীর পক্ষ থেকে, সেটির কিন্তু একটি সুফল আমরা এই মুহূর্তের পাচ্ছি। আরেকটি জিনিস হচ্ছে, আমরা মাদকের চিকিৎসায় কিন্তু তাদেরকে এক ধরনের হোম কোয়ারেন্টাইন করতাম, তাদেরকে হাসপাতালে রেখে দিতাম 1 মাস 1.5 মাস 6 মাসের জন্য। এখন কিন্তু সুবিধাটা হচ্ছে তারা সরাসরি বাবা মার তত্ত্বাবধানে এই কাজটি করছে, হাসপাতালে তাদের যেতে হচ্ছে না। আমার কিন্তু একাধিক রোগী এখন এই মুহূর্তে এইভাবেই চিকিৎসা নিচ্ছে। বাবা মারাও খুশি যে তার নিজের চোখের সামনে তার সন্তানটিকে রাখতে পারছে, ঘরে থেকেই সে কিন্তু চিকিৎসাটা নিতে পারছে। ফলে আমরা যে শুধুমাত্র একদম পশ্চিমা সংস্কৃতির সাথে মিলে যে বলবো যে মাদক বেড়ে যাবে তা নয়, আমরা একটু পজিটিভ দিকটাও দেখার চেষ্টা করি, যে এই সময়টাতে আমাদের মাদক গ্রহণের পরিমাণ কিন্তু কমেও যেতে পারে এবং আমরা কিন্তু এটাকে পজিটিভলি কাজে লাগাতে পারি। আমি সবসময় আশাবাদী। একেবারে উড়িয়েও দেওয়া যায় না, কারণ এই জন্য যে এড়ানোটা ঠিক না, এই কারণে কারণ হতাশা কিন্তু ক্রমাগত বাড়বে, ওই জায়গা থেকে বাড়বে হতাশা। আমরা বলবো কিছুদিন পরে মাদকের প্রবণতা বেড়ে যাবে, যখন এই লকডাউন বা কোয়ারেন্টাইন সম্পূর্ণ উঠে যাবে, আমরা নিউ নরমাল লাইফে চলে যাব, তখন কিন্তু মানুষের মধ্যে যে মানসিক স্বাস্থ্যের প্যান্ডেমিক যেটি আমরা বলেছি সেটি যখন আসা শুরু করবে, তখন কিন্তু মাদক গ্রহণের পরিমাণ, মানসিক স্বাস্থ্যের পরিমাণ, অসুবিধার পরিমাণ এবং এই যে সহিংসতাগুলো, এই জিনিসগুলো কিন্তু বেড়ে যাবে। এখন সেটার প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে, দরকার। এখন থেকে প্রস্তুতি কি মনে করেন কি ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার এই মুহূর্তে?
আমরা বলবো যে আমাদের মাদকের জন্য আলাদা প্রস্তুতি, আর মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের যেটা করতে হবে, মানসিক স্বাস্থ্যকে, মনটিকে যে আমাদের আছে, আমাদের যে চোখ কান নাকের মতো মন আছে, এটি কিন্তু আমরা পারসিভ করি না, আমাদের কিন্তু সেটি বুঝতে হবে, এবং দেরিতে হলেও আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি। আমি ধন্যবাদ দিব ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গত সপ্তাহে কিন্তু আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনে তাদের সকল অফিসারদের জন্য কিন্তু আমরা মানসিক স্বাস্থ্যের একটি, মনের যত্ন কিভাবে নিতে হয় তার একটা আয়োজন করেছি। সম্ভবত 28 তারিখে আমরা গুলশান জোনেও করবো পুলিশ বাহিনীর সদস্যদের জন্য, তাদের মনোবল বৃদ্ধি করার জন্য। হয়তো এটা সেন্ট্রালে পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বড় আকারে হতে পারে। আমরা দেখেছি যে ওনারা কিন্তু উপলব্ধি করতে পেরেছেন যে পুলিশ সদস্যদের যে মনোবল নিয়ে কাজ করছেন সেটি ধরে রাখার জন্য মানসিক স্বাস্থ্যের যত্নের প্রয়োজন আছে। আমরা বলছি না কারো মানসিক রোগ আছে, আমরা বলছি মনের যত্নটা নিতে হবে। আমরা টুথব্রাশ করি কেন? দাঁতটাকে ভালো রাখার জন্য। তা মনটাকে ভালো রাখার জন্য তো আমাদের কিছু করতে হবে। সবাই যদি আমরা এটা বুঝতে পারি যে মনের যত্ন আমরা নিতে পারি, তাহলে মানসিক রোগের প্যান্ডেমিকটাকে আমরা কিন্তু ঠেকিয়ে দিতে পারবো। এবং বর্তমান সরকার, আপনি নিশ্চয়ই জানেন, মানসিক স্বাস্থ্য বান্ধব একটি সরকার, এবং মানসিক স্বাস্থ্যের প্রতি বর্তমান সরকারের যে নজর বা যে কাজগুলো হচ্ছে সেটি কিন্তু আমাদের বাংলাদেশের গত 50 বছরে সেই কাজগুলো হয়নি। সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বলি মনের যত্ন নিন, মানসিক স্বাস্থ্যের রোগগুলোকে আমরা রুখে দিতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব কৃষ্ণপদ রায়, পারিবারিক সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের আপনারা কি ধরনের সহযোগিতা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। একটা ট্রেডিশনাল সহযোগিতা তো আমাকে আইন প্রয়োগের মধ্য দিয়ে, আমার একটা মামলা রুজু হবে, আমি আশা যারা এই প্রাথমিক তদন্তে যারা আসামি অভিযুক্ত বললে চিহ্নিত হবেন তাদেরকে অ্যারেস্ট করব, এই একটা প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা সীমিত থাকি না। আমরা অনেক সময় কিন্তু আমরা গণ সচেতনতা সৃষ্টির জন্য আমরা চেষ্টা করি, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে আসি, যারা আইনজীবী আছেন তাদের সাথে আমরা মত বিনিময়ের সুযোগ করে দিই, ইউনিভার্সিটিতে আমরা কথা বলি, স্কুল কলেজে কথা বলি, বিভিন্ন উঠান বৈঠকের মধ্যে দিয়ে কথা বলি। এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করার জন্য। তারপরে যারা আইন ভায়োলেট করবে তাদের জন্য আইন প্রয়োগের একটি ব্যবস্থা আছে। তো আমরা সবসময় চেষ্টা করি শুধুই মাত্র আইন প্রয়োগ করে কোনো সমস্যার সমাধানের দিকে যদি আমি যাই, তাহলে কিন্তু আসলে এই সমাধান করা খুব কষ্ট হয়ে যায়। তো কিছুটা আইন প্রয়োগ, কিছুটা সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং সমাজের অন্যান্য স্টেক হোল্ডাররা যখন এগিয়ে আসেন তখন কিন্তু এই সমস্যাগুলো সহজ হয়ে যায়। এবং করোনার ক্ষেত্রে আমি বলবো যে একটা, অনেকেই অনেক কথা বলছেন, আমি শুনতে ভালো লাগছিল, আমি একটা পজিটিভ দেখি যে করোনা কিন্তু সমানভাবে সবার জন্য প্রযোজ্য। এটা এমন নয় একটি শ্রেণীকে আক্রান্ত করছে আর একটি শ্রেণীকে আক্রান্ত করছে না। এই জন্য আমাদের এই যে দুরবস্থা সৃষ্টি হচ্ছে, এখান থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা সমানভাবে আমাদেরকে অবদান রাখতে হবে। এইটা আমি একটা ইয়ে দেখতে পাচ্ছি। আমরা অন্যান্য সময়ে আমরা কিন্তু কিছু কিছু সমস্যা নিয়ে কিছু কিছু সেক্টরের লোকজন কাজ করছিলেন, কিন্তু এই সমস্যা নিয়ে আমরা শুধু স্বাস্থ্যকর্মী বা ডাক্তাররাই কাজ করলে কিন্তু হচ্ছে না, হবেও না। আমরা সবাইকে সমানভাবে অবদান রাখতে হবে যার যার অবস্থান থেকে। আমি আশা করছি সামাজিক যে দুরবস্থার সৃষ্টি হচ্ছে, পারিবারিক যে দুরবস্থার সৃষ্টি হচ্ছে, এবং অভাব বেড়ে গেলে আইন শৃঙ্খলা জনিত কি দুরবস্থার সৃষ্টি হওয়ার যে আশঙ্কা আমরা করছি, সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো যে আমরা যখন সম্মিলিত ভাবে যার যার অবস্থান থেকে আমাদের ভূমিকাটা রাখতে পারবো বলে আমি তখনই আমরা একটা ভালো অবস্থা যেতে পারবো বলে আমি মনে করি। আপনি তো জানেন যে আগামী দিনগুলোতে পারিবারিক ও সামাজিক অস্থিরতা আরো বেড়ে যাবার শঙ্কা রয়েছে। সেই পরিস্থিতি বিবেচনায় রেখে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা? ধন্যবাদ। আগে আমরা কিন্তু এই করোনাকালীন সময় একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আমরা এসওপি তৈরি করেছি। এসওপির দুইটা অংশ, একটা হচ্ছে গিয়া আমাদের নিজেদেরকে কিভাবে সুরক্ষা রাখবো, কি পদ্ধতিতে দায়িত্ব পালন করে আমরা নিজেরা সুরক্ষিত থাকতে পারি, এবং পাশাপাশি এই সমাজে করোনাকালীন সময় কি কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেরকম সেই পরিস্থিতি মোকাবেলায় আমরা কি ভূমিকা রাখবো। তো সেই ধরনের একটি এসওপি আমরা তৈরি করেছি, সেটা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। কিছু ট্রেডিশনাল, আমি তো আগে আবার বলছি, ট্রেডিশনাল ওয়ে হচ্ছে শুধু আইন প্রয়োগ, কিন্তু ট্রেডিশনাল শুধু আইন প্রয়োগ করে সমাধান হবে না। আমি যদি আমার জনগণের মধ্যে এই একটা ইয়ে দিতে পারি, আস্থা দিতে পারি, বিশ্বাস দিতে পারি যে তুমি যদি কোনো অন্যায়ের শিকার হও যেটার আইনগত আশ্রয় নেওয়ার সুযোগ আছে, সেই আশ্রয়টা তুমি পাবা, এবং পুলিশ তোমাকে সেই সাপোর্টটা দিবে, আইনজীবীরা তোমাকে সেই সাপোর্টটা দিবে, আদালত সেই সাপোর্টটা দিবে, সেই রকম একটি বিশ্বাস যদি আমি জনগণের মধ্যে দিতে পারি, তাইলে মানুষ কিন্তু একটি সাহসের জায়গা পায়, একটি শক্তির জায়গা পায়, এবং যারা অন্যায়কারী তারা তার মধ্যে একটা মেসেজ চলে যায়, তারা কিন্তু ভীত হয়ে পড়ে। এইরকম একটি পরিবেশ সৃষ্টি করতে আমরা চাই, এবং আমাদের উপর দর্পিত দায়িত্ব পালন করতে চাই, এবং পাশাপাশি এই করোনা থেকেও আমরা মুক্ত থাকতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট এলিনা খান, করোনা পরিস্থিতিতে মানুষ আইন আদালত যেতে পারছে না, এই অবস্থা করণীয়? মিউট করতে হবে। এখানে আরেকটা কথা বলতে যে, হ্যাঁ আমরা যেমন এখন নতুন নতুন এই যে জুমের মধ্যে আসে কোনটা আনমিউট করতে হবে কি করতে যেমন শিখছি,
তার মানে কি প্রত্যেকটা প্রযুক্তির সাথে যেমন আমরা এখন একটু বেশ ভালো মতো জানতে পারছি, বুঝতে পারছি, সেরকম করোনা এসে কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে। তার মধ্যে যে জিনিসটা আছে, আমি ওটাতে যাওয়ার আগে একটু বলতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু আসলে সমন্বিত দিক দিয়ে অনেক রাষ্ট্রের পাশাপাশি যে যেখানে যেভাবে পেরেছে প্রত্যেকটা বস্তি বলেন, অসহায় মানুষ বলেন, সবার পাশে কিন্তু প্রত্যেকটা মানুষ বা অঙ্গ সংগঠন বা যে যেরকম ভাবে পারুক সে কিন্তু কাজ করেছে বা কাজ করে যাচ্ছে। তার জন্য হয়তো রাষ্ট্র যতটুকু সহযোগিতা করছে এবং মানুষের সহযোগিতা, আমরা এখন পর্যন্ত একটা ভালো পজিশনে অন্তত খাওয়া দাওয়ার একটা ব্যবসায় আমরা আছি। এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, আমাদের কিন্তু এখন আপনি প্রায় দেখবেন করোনা দেখা যাচ্ছে যে আমাদের জেলা জজ, সহকারী জেলা জজ এবং আমাদের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা মানে আদালতে আছে তারা কিন্তু করোনা আক্রান্ত হয়ে গেছে, এর ভিতরে 2-3 জন মারাও গেছেন। তো এই জায়গাগুলো থেকে এখনই যদি আইন মন্ত্রণালয় এখনই, মানে আমি বলতে চাচ্ছি সময় আর নাই বেশি, কারণ খুলতে তো হবেই, একদিন করতে করতে 3 মাস চলে গেছে, একটা তো সময় খুলতে হবে। এখনই যদি একটা ব্যবস্থা গ্রহণ করে যে কোর্টগুলোর দরজা কোথা থেকে ঢুকবে, কিভাবে যাবে, যার প্রয়োজন তার সে ছাড়া আর কেউ ঢুকবে না, বা জোন গুলো একটা ঠিক করবে কিভাবে যাবে, এগুলো যদি এখন থেকে সমস্ত আদালত গুলোতে ঠিক করে নেন, তাহলে আমার মনে হয় যে নিজের বাঁচা এবং অন্যকে বাঁচানোর যে প্রবণতা, আমরা দুটাই একসাথে পাবো। আর একটা কথা বলতে চাই যে যে সমস্ত নারী বা পুরুষ সবাই যারা এখানে এফেক্টেড হচ্ছে, যারা খুব কষ্টে আছে বা যারা নির্যাতনের শিকার হচ্ছে, তাদের ব্যাপারে যে জিনিসটা আসছে, আমি এখানে ঊর্ধ্বতন পুলিশ কমিশনার আছেন, আমার কাছে কিছু কমপ্লেন এসছে, আমি আপনার মাধ্যমে সবাইকে একটু জানাতে চাই। কেউ তো ধরেন কোনোদিনও নির্যাতনের শিকার হয়নি, কিন্তু পাশের বাসার মানুষ দেখছে যে সেই পাশের বাসায় আরেকজনকে মারধর করা হচ্ছে, সে কিন্তু 999 কল করেছে যে আমার পাশের বাসার অমুকে অত্যাচারিত হচ্ছে, একটু আসেন বা আপনারা একটু ফোন দেন। বলেছে যে আপনি বলে হবে না, ওই মহিলা অথবা ওই বাড়ির লোককে বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যিনি মায়ের খাচ্ছেন সে কিভাবে 999 কল মতন অবস্থা তো নেই, অথবা ওই বাড়ির লোকের সেই পজিশনটা ওনার নেই, তাহলে পরে পাশের বাসা আইনেই বলা আছে যে কেউ কোনো ক্রিমিনাল অফেন্স দেখলে যে আরেকজনকে ইনফর্ম করতে পারে। এইরকম ঘটনা কিন্তু প্রচুর আসছে আমাদের কাছে। তো সেই জায়গাগুলো থেকে আমি ওনাকে বলবো যে আপনারা যদি এই বিষয়টা দেখেন, তাহলে পরে আমার মনে হয় যে অনেক জায়গায় নির্যাতনের বিষয়টা কমে আসে এবং মানুষ কিন্তু একটু সাহস পায়। আর একটা জিনিস এখানে বলতে চাই যে একই সঙ্গে আইন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান বিচারপতির তত্ত্বাবধানে সবাই মিলে বসে, অল ডিস্ট্রিক্ট জাজ ওনারা বসে একটা এমন একটা ব্যবস্থা গ্রহণ করার দরকার যে এই অসহায় নারী এবং শিশু বা পুরুষ যারা আছেন তারা কিভাবে এই সহায়তাগুলো পেতে পারে। কারণ পুরোনো মামলা ধরেন মেনটেনেন্স কিচ্ছু পাচ্ছে না, যারা দিত তারা বন্ধ করে দিয়েছে, যারা পাবে তারাও দিয়ে দিচ্ছে না। এই জায়গাগুলো থেকে কিভাবে পাবে সেই ব্যবস্থা যদি তাদেরকে করানোর ব্যবস্থা না করা যায়, তাহলে আমাদের লাখখানিক মামলা জটিল অবস্থায় আছে আর লাখখানিক মামলা আসছে, তাহলে আমাদের নারী শিশুরা যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে শুধু তাই না, তারা আরো বড় একটা ভায়োলেন্সের শিকার হবে, সেটা হচ্ছে অর্থনৈতিক ভাবে দুই ভাবে, একটা স্বামী সন্তান ঘরের ভিতরে পাচ্ছি না, আর একটা যেটা আমি পেতাম না আমাকে রাষ্ট্র মানে আদালত দিতে বলেছে সেটাও পাচ্ছি না। এই জায়গাগুলো থেকে কিভাবে কাজ করা সেটা এখন আমাদেরকে নতুন থিমে এসে ভাবতে হবে, কারণ আইন তো অন্যভাবে ভার্চুয়াল করতে ধরে একটা সাময়িক ব্যাপার, কিছু কিছু স্পেশাল কোন মামলাগুলো আমরা গ্রহণ করছি, আমরা প্রিভিয়াস কোনো মামলাকে আমরা এন্টারটেইন করছি না, কিছু স্পেশাল মামলাকে এন্টারটেইন করছি, তারপর সবাই এখন ভার্চুয়াল কোর্ট সম্পর্কে অনেকে অবগত না বা অনেকে, আর আপনাদের এতে জানাচ্ছে আমাদের অনেক জুনিয়র লয়ার আছে যারা কিন্তু এখন সম্পূর্ণ বেকার অবস্থায় আছে। আপনাদের অবাক হয়ে যাবেন, কারণ আমরা তো প্রত্যেকেই সারাক্ষণ প্র্যাকটিস করি এবং আমরা আর্ন করি। তো 3 মাস এতগুলো জুনিয়ররা, প্রায় 15-20 হাজার জুনিয়ররা বেকার অবস্থান করছে সারা বাংলাদেশে। তারা যে কি অবস্থায় অবস্থান করবে সেটা বোঝা যাচ্ছে না। সেই জায়গাগুলো থেকে ভাবতে হবে দুই ভাবে, একটা হচ্ছে যিনি ভিকটিম যাবে মামলা করার জন্য তার কাছে কিন্তু একটা প্রেশার পড়বে টাকা চাওয়ার, আবার কারণ সে তো এতদিন কিছু পায় নাই, সেটা একটা প্রেশার দিবে, আবার এই ভিকটিম থেকে টাকা দিবে। সেজন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। জাতীয় মহিলা আমরা জানেন জাতীয় লিগ্যাল এইড কমিটি আছে, সেটা সম্প্রসারণ বাড়ানো এবং তার মাধ্যমে দ্রুত মামলাগুলো যাতে করা যায়, তাহলে পরে আমার মনে হয় ভিকটিমদের টাকা পয়সার চাপটা কমে যাবে এবং আমরা একটা সহায়তা পাবো। সেই জায়গায় যদি জাতীয় লিগ্যাল এইড কমিটি মনে করে অন্যান্য এনজিও সেক্টর যারা আমরা লিগ্যাল এইড কাজ করে তাদের সমন্বয়ে কাজ করতে চান, আমরা সেটা দিতে রাজি আছি। অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি মেহের আফরোজ চুমকি এমপির কাছে। মেহের আফরোজ চুমকি এমপি,
যা নারী এবং শিশুদের সুরক্ষায় আপনি অতীতে নানা উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগগুলো এখনো সক্রিয় আছে? আর কি কি পদক্ষেপ নেবার সুযোগ আছে? আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি। আমাদের তো দীর্ঘদিন ধরে আমাদের সমাজের যে সমস্যাগুলো, তার মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স তো একটা বড় একটা বিষয় আছেই। তো সেই জায়গায় আমাদের যেমন একটা আইন হয়ে গেছিল, তাই ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যাক্ট। আর তার পাশাপাশি যেই সমস্যাটা বাল্য বিয়ে, চাইল্ড ম্যারেজ, এইটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটার জন্য আমরা সোচ্চারভাবে কাজ করছিলাম। একদিকে আইন প্রণয়ন, অন্যদিকে সকলে মিলিতভাবে আমরা একেবারে মাঠ পর্যায় পর্যন্ত কমিটি করে কঠিন হস্তে এই বিষয়টিকে আমরা বন্ধ করার চেষ্টা করেছি। তাই লক্ষ্য করেছেন আপনারা, ডিসি, ইউএনও থেকে আরম্ভ করে সবাই সক্রিয় হয়ে গেছিল। কিন্তু দুর্ভাগ্য, এই করোনাতে আমার যেই ধারণা যে বাল্য বিয়ে ভিতরে ভিতরে হবে অনেক, কারণ বাবা মা যখন অর্থনৈতিকভাবে দুর্বল থাকবে, তখন প্রথম টার্গেটটাই হলো গিয়ে তার পরিবারের যেই মেয়েটা, একটা মুখের খাদ্য যদি তার সে অন্যের হাতে দায়িত্বটা দিতে পারে, তাহলেই হলো, এই হলো গিয়ে এটা একটা সমস্যা। আর দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের আগের যে কার্যক্রমগুলো সেগুলো কি কন্টিনিউ করছি কিনা বা আবার নতুন করে কি করছে, অবশ্যই আগের গুলো আমাদের চলমান। আমাদের একটি হেল্পলাইন আছে 109, সেটা আমাদের সব সময় কোনো ইমার্জেন্সি হলেই সেখানে ফোন দিলে আমাদের সবাই সক্রিয় আছে এবং তৎপর আছে আপনাদের সহযোগিতা করার জন্য। আর তার পাশাপাশি যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, নতুন নতুন আরো হয়তো সমস্যা তৈরি হচ্ছে ঘরে ঘরে। তবে ঠিক এই মুহূর্তেই আমি ওই যে সব বাসায় বাসায় যে আপনি রিপোর্ট একদম উপস্থাপন করে ফেলতে পারবেন যে সঠিক কতজন এখন ভায়োলেন্সের শিকার হচ্ছে, আমার মনে হয় এটা এত সহজ বিষয় নয়। এটাকে মানসিকভাবে আমরা হয়তো একটা অনুমান ভিত্তিক আমরা একটা চিন্তা করতে পারবো, বাট রিয়েল রিপোর্টটা দেওয়ার জন্য আমার এই সময়টা মানে খুব উপযুক্ত সময় না। তবে অনুমান ভিত্তিতে আমরা বুঝতে পারি যে প্রতিটি পরিবারের মধ্যেই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। ছোটখাটো হলে সেটা ঠিক আছে, কিন্তু বড় বড় যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যার ক্ষেত্রে আমাদের অধিদপ্তরে কিন্তু কার্যক্রম চলমান আছে। কেউ যদি কমপ্লেইন দেয়, আমাদের মহিলা সংস্থা আছে, আমাদের ইউএনও সাহেব এবং আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তাকে বলা আছে কোথায় যদি এই ধরনের কোনো খবর তারা পায়, তাহলে তৎক্ষণাৎ তারা যেন তাদের কাছে যায় এবং সহযোগিতা করে। এবং তার পাশাপাশি আমাদের তথ্য আপা নামে একটি প্রোগ্রাম আছে আমাদের চলমান। এই তথ্য আপার মাধ্যমেও কিন্তু বাসায় বাসায় কোনো সমস্যা হলে কেউ জানান দিলে তারা সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে দুঃখজনক হলো গিয়ে অনেক সমস্যাই আছে যেটা পরিবারের ভিতরেই জন্ম হয় সমস্যার, পরিবারের ভিতরেই নিভৃতে নীরবে সেটা মানে শেষ হয়ে যায়। আসলে আমি বলি যে এই যে মাস্ক আমরা লাগাচ্ছি, এমন অনেক নারী আছে মাস্ক লাগানোই থাকে তাদের সারা জীবন, যেটা দেখা যায় না, যারা কথা বলতে পারে না, আর এখন তার উপর আবার আরেকটা লাগাচ্ছে। এরকম পরিবার অনেক আছে যারা নিজেদের দুঃখ বেদনা বলতে পারে না। আজকে আপনার বাসা বাড়িতে যে কাজের লোকজন ছিল, এই কাজের লোকজন, যাদের ছুটা কাজের লোকজন, তারা কিন্তু এখন আর সেই কাজের লোকজন রাখছে না, কারণ করোনার কারণে নিজেদের সেফটির জন্য তাদেরকে ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু ছুটি দেওয়ার পরে বাড়ির কাজগুলো একজন নারীকে সব করতে হচ্ছে। সেই জায়গায় পুরুষরা কিন্তু অভ্যস্ত না, সব কাজ করে অভ্যস্ত না। মেয়েরা হয়তো কাজ করতে করতে কাহিল হয়ে যাচ্ছে, কিন্তু তারা হয়তো রেস্ট করতে করতে কাহিল হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের মাধ্যমে যে পুরুষরা বাসায় বসে বসে রেস্ট করতে করতে কাহিল হয়ে যাচ্ছেন, তারা দয়া করে একটু বউয়ের দিকে তাকিয়ে দেখেন, পরিবারের মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখেন তারা কতটা কষ্ট করছে। আর যেখানে মেয়েদের জন্য উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা মানুষ নিজেরা এটা অনুভব করার চেষ্টা করবেন। কাজে অন্যায়ভাবে অত্যাচারিত যদি আপনারা হন, আমরা আপনাদের সাথে আছি। 109-এ আপনারা ফোন করবেন, আপনাদের সহযোগিতা যেখানে যতটুকু করার আমরা সর্বাত্মক চেষ্টা করব। পুলিশ ফোর্স তো মানে সব সময় কাজ করে যাচ্ছে, এই করোনা কালীন সময়ও তারা নিরলস কাজ করে যাচ্ছে। তার বাইরেও আমি দেখেছি আমার এলাকাতেও কোনো সমস্যা হলে ফোন দিলে তারা, অন্য সময় যদি একটু দেরিতে ফোন ধরতো, এখন কিন্তু তা করে না, এখন চটপট ফোন ধরে সবাই, মানে সবাই খুবই অ্যাক্টিভ। আমি দেখলাম যে বাংলাদেশে যখন কোনো সমস্যা আসে তখন কিন্তু মানুষকে বাঁচাতে একটা শ্রেণী যথেষ্ট চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমাদের আশার জায়গায় আমি একটা কথা অ্যাড করতে চাই
জি আমি একটু চুমকি আপার সাথে একটু অ্যাড করতে, আপার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, সেটা হচ্ছে যে শুধু বাল্য বিবাহ বেড়ে যাবে তা না, সাথে ট্রাফিকিংটা বেড়ে যাবে এবং একই সঙ্গে হচ্ছে যৌতুকটা বেড়ে যাবে। এই তিনটা কিন্তু পাশাপাশি, কারণ হচ্ছে যখন বিয়ে হবে তখন কিন্তু যৌতুকের একটা প্রবণতা তো এমনি ছিল বাংলাদেশে, সেটা বাড়বে। পাশাপাশি বাল্য বিবাহটা তো এমনি আপা বললেনই, আর ট্রাফিকিংটা কিন্তু বেড়ে যাবে, কারণ মেয়েরা কিন্তু গ্রাম থেকে তাদের চাকরি করার নাম দিয়ে একটা সময় এইখানে অল্প টাকা দিয়ে নিয়ে সেখানে তাদের কাজে দিবে এইভাবে বলে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটবে, বা প্রস্টিটিউশন বেড়ে যাবে। এই চারটা বিষয়ের উপরে যদি গ্রামগঞ্জে আমরা এখন যদি কাজ না করতে পারি, এখনই অ্যাওয়ারনেসটা না করতে পারি, তাহলে খুবই খারাপ অবস্থা হবে। আমি আপাকে বলবো যে আপনারা যেহেতু কাজ করছেন, আমরা তো করছি, আপনাদের সাথে আমরা আছি, আপনারা যদি আরো একটু ব্যাপকভাবে রাষ্ট্রীয়ভাবে আরো যদি এই চারটা জিনিসকে প্রিভেন্ট করার জন্য ব্যবস্থা নেন, তাহলে আমার মনে হচ্ছে আমরা অনেকখানি এদেরকে রক্ষা করতে পারবো। জি, অনেক অনেক হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ আসলে আমরা হ্যাঁ, আমি এটা জাস্ট একটা ওনার একটা কথা শেষ দিতে পর্যন্ত দিয়ে চলে বলি জি। যে আমাদের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক প্রোগ্রামের আওতায় যে কাজগুলো হচ্ছে, বিশেষ করে আমাদের ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টে আমরা 30 কেজি করে যে চাল দিচ্ছি, সেখানে যে নারীরা আছে তাদেরকে কিন্তু আমরা শুধু এই সাহায্যটাই দিচ্ছি না, আমরা কিন্তু তাদেরকে এই বিষয়গুলোকে সচেতন করছি, বারবার করে আমরা বলছি, প্রত্যেককে বলার চেষ্টা করছি। বিশেষ করে যারা হতদরিদ্র তাদের মধ্যে এই সমস্যাগুলো বেশি তৈরি হয়, কাজে তাদেরকে আমরা প্রত্যেককে অ্যাওয়ার করার জন্য যে কোনো প্রোগ্রামের মধ্যেই আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো যুক্ত আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে এখানে মনে হয় আরো সবাইকেই সম্পৃক্ত করতে হবে। জি, সোচ্চার অনেক হতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, করোনার অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া সামাল দেওয়া না গেলে পারিবারিক সহিংসতা যেমন বাড়বে, তেমনি বেড়ে যাবে সামাজিক অস্থিরতা। তাই করোনার নানামুখী অভিঘাত সামাল দিতে বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। পারিবারিক সহিংসতা প্রতিরোধে যেসব ব্যবস্থা দেশে রয়েছে সেগুলো গতিশীল করতে হবে, উদ্যোগগুলোর তৎপরতা বাড়াতে হবে, বিদ্যমান হেল্পলাইন নম্বরগুলো জনগণকে জানাতে ব্যাপক প্রচারণার পদক্ষেপ নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা কর্তৃপক্ষগুলোর সঙ্গে যোগাযোগ পদ্ধতি আরো সহজ করতে হবে, ব্যাপক ভিত্তিক কাউন্সিলিং বা পরামর্শ সহায়তার সুযোগ সৃষ্টি করতে হবে। আমরা মনে করি সরকারি খরচে হলেও দেশের গণমাধ্যমগুলোর মাধ্যমে সারা দেশে কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে। সহিংসতার শিকার নারী ও শিশুদের আশ্রয় প্রদানের জন্য পর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা সম্পন্ন আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে। জাতীয় মানবাধিকার কমিশন, মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.